শুনছেন এবিসি রেডিও 89.2 FM। শুরু হয়ে গেছে কুয়াশা, ব্রট টু ইউ বাই ইগলু আইসক্রিম। আর সঙ্গে আছি আমি আরজি শারমিন। আর শুরুতে রয়েছে কুয়াশা এক্স ফাইলসের সত্য ঘটনা। আসুন তাহলে শুনি কুয়াশা এক্স ফাইলসের সত্য ঘটনা। আজকের এক্স ফাইলসের ঘটনাটির নাম হচ্ছে দ্য মার্ডার অফ অ্যাশলি লিন্ডসে। আপনি শুনছেন কুয়াশা, ব্রট টু ইউ বাই ইগলু আইসক্রিম। ভালোবাসা মানুষের জীবনের একটি স্পর্শকাতর অংশ, আর মানুষ ভালোবাসার জায়গায় সিদ্ধান্ত নিতেই সবচেয়ে বেশি ভুল করে। এমন একটি ভুল এবং ভুলের মাসুল নেই আজকের এক্স ফাইল। টেক্সাস ওকলাহোমা সীমান্তে ওয়াশিটা এবং রেড নদী একসাথে মিশে লেক টেক্সোমা নামের একটি লেকের সৃষ্টি করে। লেকটির উত্তর কূলে পর্যটন শহর লেবানন ওকলাহোমা অবস্থিত। লেবানন ওকলাহোমা অনেক ছোট্ট একটি শহর, খুব কম মাহফি। জশ মাহফি এবং স্কট একসাথেই এক ঘর শেয়ার করে থাকত। কিন্তু কথায় কথায় বলে জশের সেই আকর্ষণ, সেই বুদ্ধি, অসাধারণ প্রতিভা এবং সেই গভীরতা আছে যে অ্যাশলির বয়সের তরুণীরা চায়। জশ যখন ছোট ছিল তখন এক ঝগড়ার সময় তার মাথার পেছনে পাইপ দিয়ে প্রচন্ড জোরে আঘাত করা হয়েছিল, যার ফলে তার মাথার খুলি ফেটে গিয়েছিল, যার জন্য তার খুলিতে একটি লোহার প্লেট লাগাতে হয় এবং তাকে সবকিছু প্রথম থেকে শিখতে হয়, যেমন কিভাবে কথা বলতে হয়, কিভাবে চলতে হয়। জশের এসব কষ্ট জড়িত স্মৃতির কথা শুনে অ্যাশলি তার প্রতি দুর্বল হয়ে যায়। এছাড়া সে পার্টিতে জশের সাথে অনেক কথা হয় অ্যাশলির। জশের কথাগুলো অ্যাশলিকে খুব আকৃষ্ট করে। অ্যাশলি তার যত্ন নিতে আগ্রহী হয়। কয়েক সপ্তাহ এভাবে চলার পর অ্যাশলি আরো অনেক কিছু জানতে পারে জশের ব্যাপারে এবং কিছুদিন পরে জশকে অ্যাশলি তার পরিবারের সাথে পরিচয় করাতে নিয়ে যায়। জশকে বাড়িতে নিয়ে যাওয়ার পর প্রথম সাক্ষাতে অ্যাশলির মা জশকে অনেক বন্ধুত্বপূর্ণ মনে হয়। বাড়িতে গিয়ে জশ রান্নাঘরে তাদের সাহায্য করতে চায়। সে বলে সে ভালো সবজি কাটতে পারে। অ্যাশলির মা টারাউডলি বলেন, প্রথম দিনই আমরা জশকে নিজের পরিবারের মানুষের মতোই ভাবি, কিন্তু সেদিন জশকে স্বাভাবিক দেখাচ্ছিল না। ও যতই বন্ধুত্বপূর্ণ আচরণ করুক, ওকে দেখে মনে হচ্ছিল কিছু একটা ওকে বেশ ভাবাচ্ছে। ও অনেক চিন্তিত। অ্যাশলির মা তখন প্রচন্ড চিন্তায় পড়ে যায় যখন মাত্র 2 সপ্তাহ পরে অ্যাশলি স্কট এবং জশের সাথে একসাথে থাকবার সিদ্ধান্ত নেয়। এত কম সময় তাদের সম্পর্ক এত সহজে এত দূর যাওয়াটা অ্যাশলির মা মেনে নিতে পারছিলেন না। কিন্তু অ্যাশলির বয়স ছিল 19, সে একজন প্রাপ্তবয়স্ক, সুতরাং তার মার করার কিছুই ছিল না। বাড়ি থেকে যাবার পর অ্যাশলির সাথে তার মায়ের যোগাযোগ অনেক কমে যায়, কারণ অ্যাশলির নতুন বাড়ি তার মায়ের বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা দূরে ছিল, সুতরাং যোগাযোগ করাটা কষ্টকর ছিল। স্কট আর জশের মধ্যে অদ্ভুত সম্পর্ক ছিল। তারা খুব ভালো বন্ধু, কিন্তু স্কট সবসময় জশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করত, সুতরাং জশ যা পেত স্কটও তা পেতে চাইত। স্কট এবং জশের সাথে বাসায় ওঠার কিছুদিন পর অ্যাশলি তার নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়, কিন্তু এখনো ততটা না যতটা হলে একে বলা যায় হোম সুইট হোম। জশের মা অ্যাশলিকে খুব একটা পছন্দ করত না। এ নিয়ে একবার অ্যাশলি ও স্কটের ছোটখাটো একটা ঝগড়া হয়। একবার স্কটের মা বাসায় আসেন জশের জন্য কিছু উপহার নিয়ে, কিন্তু বাসায় স্কট ছিল না এবং জশের মার ব্যবহার সন্তোষজনক ছিল না। সে বাড়িতে এসেই অকারণে অ্যাশলির সাথে চিৎকার চেঁচামেচি করে। একদিন অ্যাশলি তার মাকে ফোন করে বলেন যে তারা জশের মার প্রথম দেখা হওয়াটা খুব একটা ভালো ছিল না, আর এটা শুনে জশ রেগে যায় এবং অ্যাশলির সাথে উচ্চবাচ্য করে এবং পরে ক্ষমা চেয়ে নেয়। সে বলে মাথার সার্জারির কারণে তার কিছু মনে নেই সে কি করেছে। এসব বলতে বলতে সে নিজের উপরই মাঝে মাঝে রেগে যায়। শুরুতে জশ সেই নিখুঁত প্রেমিক ছিল যাকে বলা যায় রূপকথার প্রেমিক, কিন্তু সময়ের সাথে সাথে জশের পরিবর্তন চোখে লাগার মতো ছিল। অ্যাশলি প্রচন্ডভাবে ভালোবাসার কারণে যা সে শুধু ভালোটাই দেখতে পায়, কিন্তু খারাপটা চোখে পড়ে না। কিন্তু পরবর্তীতে জশ অকারণে অ্যাশলির সাথে খুব বাজে ব্যবহার করত। আবার কিছুক্ষণ পরে নিজেই এসে ক্ষমা চায়, বলে তার মাথায় আঘাতের কারণে সে কখন কি করে কিছুই মনে থাকে না এবং কান্নাকাটি করে। অ্যাশলি বুঝতে পারে না তার কি করা উচিত। এরপর সেন্ট প্যাট্রিক ডে উদযাপনের দিনে যখন অ্যাশলি ও তার পরিবার জশের সাথে বাইরে যাচ্ছিল, তখন হঠাৎ করেই জশ বিয়ের জন্য অ্যাশলিকে প্রস্তাব দিয়ে ফেলে। হঠাৎ এমন কিছু ঘটায় অ্যাশলি অনেক খুশি হলেও তার বাবা মা খুশি ছিল না, কারণ এতদিনে তারা খুব ভালো করে জেনে গেছে জশের অদ্ভুত আচরণের কথা। কিন্তু তারা তখন কিছুই বলে না, কারণ তারা চায়নি অ্যাশলির দিনটি নষ্ট হোক। তারা সাপোর্টিভ বাবা মা হতে চেয়েছিল। তারা ভেবেছিল যে জশের হয়তো শুধু একটা পরিবার দরকার নিজেকে সামলানোর জন্য, এবং আমরা তাকে সেই পরিবারটি দিয়ে সবকিছু ঠিক করতে পারি। বিয়ের দিনক্ষণ এগোতেই অ্যাশলির খুশির কারণ আরো অনেক গুণ বেড়ে যায় যখন কয়েক সপ্তাহ পর সে জানতে পারে সে তার প্রথম সন্তানের মা হতে চলেছে। কিন্তু তার জীবনের সবকিছু এত সুন্দর মলিনভাবে যাচ্ছিল না।
যশকে নিয়ে এত ব্যস্ততার মাঝে অ্যাশলি ঠিকভাবে কাজে মনোযোগ দিতে পারছিল না। আর এটা এতই বেশি সিরিয়াস হয়ে যায় যে অ্যাশলির বস তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেন। আর সবকিছু এখানেই শেষ নয়। বরখাস্ত হওয়ার পর অ্যাশলি যখন তার জিনিসপত্র নিয়ে অফিস থেকে বের হয় বাড়ি যাওয়ার জন্য, তখন পার্কিং এ এসে অ্যাশলি দেখে তার লাল পিকআপ গাড়িটার সামনের দিকের কাঁচ কেউ ঢিল মেরে ভেঙে দিয়েছে। তখন সে অনেক বেশি চমকে ওঠে এবং ভয় পেয়ে যায়। যশকে সে সময় অ্যাশলি খুঁজে পাচ্ছিল না সাহায্যের জন্য। হিদারকে ফোন দেয়। হিদার আসার পর তারা গাড়ির মাঝে অনেকটা সময় গল্প করে। তারা জানতো না যশ কোথায় আছে, সুতরাং তাদের কাছে যথেষ্ট সময় ছিল সবকিছু নিয়ে আলোচনা করবার জন্য। এরপর অ্যাশলিকে তার বাড়ি পর্যন্ত নামিয়ে দিয়ে চলে যায় হিদার। বাড়ি পৌঁছালে যশ জানতে চায় কি হয়েছে। তখন অ্যাশলি সব খুলে বলে যে তার সাথে কি হয়েছে, এবং এটাও বলে যে তার সন্দেহ হয় যে গাড়ির কাঁচ স্কট ভেঙেছে। এটা শুনে যশ বলে যে স্কট তার অনেক কাছের বন্ধু, সে কেন এসব করবে, সে কখনো এরকম করতে পারে না। উত্তরে অ্যাশলি বলে যে স্কট হয়তো তাকে নিয়ে খুশি নয়। অ্যাশলির কারণে হয়তো স্কট সেভাবে যশের সাথে সময় কাটাতে পারছে না, সেজন্য হয়তো স্কট অনেক হতাশ। যশ এসব শুনে বলে এমন কিছুই না, সব তার ভুল ধারণা। তাছাড়া তারা কিছুদিন পর বিয়ে করতে চলেছে, তাদের বাচ্চা হতে চলেছে, সুতরাং স্কটের এমন করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু অ্যাশলি মানছিল না। অ্যাশলি চাচ্ছিল না যে তাদের সাথে এখন স্কট একই বাড়িতে থাকুক। সে তার নিজের একটা ছোট্ট পরিবার চাচ্ছিল। সে বলছিল স্কটের এখন চলে যাওয়া উচিত। কিন্তু এসব শুনে হঠাৎ করেই যশ অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায়। সে অ্যাশলির গলা চেপে ধরে এবং বলে স্কট তার ভাইয়ের মতো, সে মরে যাবে তবু স্কটকে পথে নামাবে না, স্কট এখানেই থাকবে বলে সে অ্যাশলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এত সবকিছু হবার পর অ্যাশলি কারণ খুঁজে পায় যশের সাথে তার সম্পর্ক না রাখা। সে যশের এমন ব্যবহার কিছুতেই মেনে নিতে পারেনি এবং শেষ পর্যন্ত অ্যাশলি তার বাবা মার কাছে ফিরে যায়। তার বাড়িতে যাওয়ার পর তার মা অনেক খুশি ছিল। তার মা তাকে বলে অ্যাশলির কথা সবসময় তার মনে পড়ত এবং সে চাইতো অ্যাশলি বাড়ি ফিরে আসুক। অ্যাশলির মন অনেক খারাপ ছিল, সে অনেক একাকী অনুভব করছিল, কিন্তু একই সাথে ওসব ঝামেলার মাঝখান থেকে রেহাই পাওয়ায় অনেক স্বস্তিও বোধ করছিল। ঠিক এমন সময় তাদের বাড়ির দরজায় স্কট এসে কড়া নাড়ায়। অ্যাশলি দরজা খুললে স্কট বলে যশ তাকে সবকিছু খুলে বলেছে এবং অ্যাশলি চলে আসার পর যশ অনেক বেশি ভেঙে পড়েছে। যশকে এতটা বিপর্যস্ত হতে স্কট আগে কখনো দেখেনি। তারপরে অ্যাশলি যেতে রাজি না হলে স্কট অ্যাশলিকে যশের সার্জারি নিয়ে ইমোশনালি ব্ল্যাকমেইল করে। তারপর অ্যাশলি আবার ফিরে যেতে রাজি হয়, কিন্তু সে একটা শর্ত রাখে। সে বলে সে তখনই ফিরবে যখন যশ তার মাথার সমস্যার জন্য মেডিকেল ট্রিটমেন্ট নেবে, নিজের চিকিৎসা করাবে। অ্যাশলির শর্তে যশ রাজি হয় এবং অ্যাশলির পরিবার তাকে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। যশ চিকিৎসাধীন থাকাকালে যখন বাইরে অ্যাশলি ও তার পরিবার অপেক্ষা করছিল, ঠিক তখনই হাসপাতালে যশের মা অ্যামান্ডা এসে পৌঁছায়। অ্যাশলির মা টারা অ্যামান্ডার কাছে তার পরিচয় দিলে মিসেস অ্যামান্ডা অনেক রুক্ষভাবে টারাকে বলে যে এসব কিছুই তার মেয়ে অ্যাশলির জন্য, সবই তার দোষ। তারা বুঝতেই পারেন যদি যশের মার ব্যবহার অ্যাশলির প্রতি এমনই হয়ে থাকে তাহলে যশের ঠিক হওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। হাসপাতাল থেকে ফেরার পর আবার অ্যাশলি ও যশ একসাথে থাকা শুরু করে। তখন অ্যাশলি যশকে জিজ্ঞেস করে সেও কি তার মায়ের মতো ভাবে সবকিছুই অ্যাশলির জন্য হচ্ছে। অ্যাশলির মা এটা শুনে অনেক মন খারাপ করেছে। যশ বলে আমি কাউকে নিষেধ করব না তোমার মাকে মর্মাহত করতে, এবং এরপর যশ অ্যাশলির মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং অ্যাশলির বিরোধ করলে যশ অ্যাশলিকেও একই কথা বলে এবং অ্যাশলির পেটে লাথি মারে। এটা জেনেও যে অ্যাশলির পেটে তাদের বাচ্চা আছে। অ্যাশলির সাথে সাথে বাড়ি থেকে বেরিয়ে আসতে যায়, কিন্তু দরজা থেকে যশ আবার অ্যাশলিকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে এসে এবং তার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে এবং তাকে খাটের সাথে বেঁধে রাখে। অ্যাশলির জ্ঞান ফেরার পর সে নিজেকে বাঁধা অবস্থায় পায় এবং একদম একা। সে 11 ঘন্টা ওখানে ওভাবেই বাঁধা ছিল, কোনো খাবার নেই, কোনো পানি নেই। অ্যাশলি প্রচন্ডভাবে অসহায়ত্ব অনুভব করে। সে ভাবতে থাকে যে সে কত বড় ভুল করেছে, কিন্তু এসব ভাবার জন্য এখন অনেক বেশি দেরি হয়ে গেছে। এভাবে 2 দিন পার হবার পর বাড়িতে স্কট আসে। স্কটকে দেখে অ্যাশলি আশার আলো দেখতে পায়। সে ভাবে এবার হয়তো মুক্তি পাবে, কিন্তু তেমনটা আদৌ হয়ে ওঠে না। স্কটের কাছে অ্যাশলি সাহায্য চেয়ে যখন বলে তাকে তাড়াতাড়ি খুলে দিতে, যে কোনো সময় যশ চলে আসতে পারে, তখন স্কট বলে সে এমনটা করতে পারবে না। আর ঠিক তখনই স্কটের পেছন থেকে যশ হেঁটে আসতে থাকে। স্কট এবং অ্যাশলি বন্ধু হওয়া সত্ত্বেও স্কট সবকিছু চুপচাপ দেখতে থাকে। অ্যাশলি আর কিছু বুঝতে বাকি থাকে না, তার কাছে সবকিছু পানির মতো
সহজ হয়ে যায় এবং সে বুঝতে পারে যে যশ আর স্কট এর সাথে মিলিত। যশ ধীরে ধীরে অ্যাশলির হাতের বাঁধন খুলে দিতে থাকে এবং বলে, স্কট আর আমার বাইরে কিছু কাজ আছে, আমরা 2-3 ঘন্টার মাঝে ফিরে আসব, আর ফিরে আসার পর আমরা কথা বলবো। তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি, সবকিছু ঠিক হয়ে যাবে, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু এসব মিষ্টি কথা অ্যাশলির উপর আর কোনো প্রভাব ফেলে না। স্কট এবং যশ চলে যাবার সাথে সাথে অ্যাশলি বাড়ি থেকে পালিয়ে যায়। অ্যাশলিকে একা রেখে যাবার কয়েক ঘন্টা পরে যখন স্কট এবং যশ বাড়ি ফিরে দেখে যে সেখানে অ্যাশলি নেই, স্কট টেবিলের উপর একটা চিঠি পেয়ে যশকে দেয়। চিঠিটি ছিল অ্যাশলির, সেটাতে লেখা ছিল অ্যাশলি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, সে যশের অত্যাচার সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু আর না, এবং তাকে যেন আর মার বাসায় খুঁজতে না যায়, কারণ সে তার মায়ের বাসায় যাচ্ছে না। ঠিক ওই মুহূর্তে যশের কাছে অ্যাশলির মা টারার ফোন আসে। টারা উডল বলেন, 2 সপ্তাহের বেশি হয়ে যায় আমার সাথে অ্যাশলির কোনো যোগাযোগ হয় না, কিন্তু আমাদের সম্পর্ক তো এমন ছিল না। আমাদের সম্পর্ক এমন ছিল যে আমরা প্রত্যেক দিন ফোনে কথা বলতাম। অ্যাশলি তার সব সমস্যার কথা আমার কাছে বলতো। আমি ভেবেছি সে হয়তো সবকিছু নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছে, সেজন্য সময় পাচ্ছে না। কিন্তু যখন 2 সপ্তাহের বেশি হয়ে যায় তখন আমি নিজে থেকে অ্যাশলির বাসার ল্যান্ডলাইনে ফোন দিই, এবং ফোন যশ ধরে এবং বলে যে অ্যাশলি বাড়িতে নেই, সে বাড়ি ছেড়ে চলে গেছে। এটা শুনে তারা বিশ্বাসই করতে পারে না যে অ্যাশলি কিভাবে যশকে ছেড়ে চলে যেতে পারে। এমন কিছু হলে তো তার কাছে ফোন দেবার কথা, তারাকে সবকিছু জানানোর কথা, কিন্তু সে তো তারাকে কিছুই জানায়নি। তারা ধৈর্য ধরার চেষ্টা করে, কিন্তু আরো 48 ঘন্টায়ও অ্যাশলির কোনো খোঁজ পাওয়া যায় না। তারপর সে পুলিশকে কল করে। পুলিশ অ্যাশলির ছবি সব গণমাধ্যমে দিয়ে নিখোঁজের সংবাদ প্রচার করে। অ্যাশলির মার মনে এখনো একটা আশার আলো থাকে যে অ্যাশলির কাছে হয়তো কোনো মোবাইল নেই, সে হয়তো কোনো না কোনো উপায় খুঁজে বের করবে ফোন দেবার। আরো 2 দিন চলে গেলে অ্যাশলির বাবা মা নিজেরাই অ্যাশলির নিখোঁজ হওয়ার পোস্টার লাগাতে থাকে। এমন সময় তার কাছে একটা ফোন কল আসে, আর ফোন কলটা আসে অ্যাশলির কাছ থেকে। অ্যাশলি জানায় সে ঠিক আছে, আর এটা জেনে তার মা অনেক খুশি হয়ে যায় এবং বলেন তিনি এক্ষুনি যাচ্ছেন সেখানে দেখা করতে। অ্যাশলি গত 4 দিন এক বান্ধবীর বাসায় লুকিয়েছিল। অ্যাশলি এবং তার মা মার্শাল কাউন্টি শেরিফসের অফিসে দেখা করে। তারা প্রাথমিকভাবে তাদের নিরাপত্তার জন্য একটা ডায়েরি করে। অ্যাশলির মা বলেন অ্যাশলির হাতে বাঁধার দাগ ছিল, তার পশ্চাৎ দেশে ক্ষতের দাগ ছিল, হাতে ক্ষতের দাগ ছিল। তিনি তার পূর্বের স্বামীকে তালাক দিয়েছিলেন পারিবারিক হিংস্রতার কারণে, কিন্তু অ্যাশলির ব্যাপারটা তার থেকে আরো খারাপ ছিল। তিনি বলেন আমাকেও মারধর করা হতো, কিন্তু আমি কখনো যৌন লাঞ্ছনার শিকার হইনি, এবং এটি তার শোনা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। তার নিজের মেয়ের সাথে এসব হয়েছে এটা সে বিশ্বাস করতে পারছে না, কিন্তু দুর্ভাগ্যবশত এটি পুলিশের কাছে যশের বিরুদ্ধে প্রথম অভিযোগ নয়। পুলিশ অ্যাশলিকে জানায় যে যশ এর আগেও বিবাহিত ছিল। মার্শাল কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট অফিসার ডেভিড জোন্স বলেন যশ এর আগে অন্তত 2 থেকে 3 বার বিয়ে করে। অ্যাশলি প্রথম মেয়ে নয় যে ভুক্তভোগী। ঠিক ওই মুহূর্তে অ্যাশলির কাছে যশের ফোন আসে এবং অফিসার তাকে ফোনটা ধরে লাউডস্পিকারে দিতে বলেন। ফোনে যশ অ্যাশলিকে হুমকি দেয় যে সে যদি অ্যাশলির জন্য জেলে যায় তাহলে তার পুরো পরিবারকে সে মেরে ফেলবে। এসব ঘটে পুলিশের সামনে। পুলিশ সবকিছু শোনে। এরপর পুলিশ যশকে খুঁজতে থাকে এবং তারা নিশ্চিত হয় যে যশ শহর থেকে পালিয়ে গেছে, কিন্তু গিয়ে কোথায় লুকিয়েছে সেটি একটি রহস্য। তাই ডেপুটি জোন্স অ্যাশলিকে অনেক বেশি সতর্ক থাকার জন্য পরামর্শ দেন এবং যশের করা প্রত্যেকটি ফোন কলের রেকর্ডিং রাখতে বলেন। তিনি বলেন যশের বিরুদ্ধে একটি পরিপূর্ণ কেস তৈরি করতে তার এসব ফোন কল রেকর্ডিং অনেক কাজে দেবে। পুলিশ ক্রমাগত যশকে খুঁজে বেড়ায়, কিন্তু তার কোনো খোঁজ পায় না। সুতরাং তারা অ্যাশলিকে আরো বেশি নিরাপদ স্থানে লুকোনোর জন্য বলে। অ্যাশলি তখন পর্যন্ত হিদার এবং জনের বাড়িতে ছিল, কিন্তু পুলিশের সতর্কবার্তা শুনে সে একটা নিরাপদ স্থানে যাবার জন্য প্রস্তুত হয়, যেখানে সে আর তার বাচ্চা সুরক্ষিত থাকবে। অ্যাশলি বের হবে এমন সময় সেখানে যশ এসে পৌঁছয় এবং অ্যাশলি দৌড়ে ঘরের ভেতর যায় এবং পেছন পেছন যশও যায়। তারপর একটি বন্দুক দিয়ে যশ অ্যাশলিকে 2টো গুলি করে নিজের মাথায় একটি গুলি করে। অ্যাশলির বান্ধবী হিদার বলেন যে গুলির শব্দ হওয়ার সময় তাদের পেছনে পেছনে জন উপরের ঘরে যায় এবং সবকিছু ঘটার কয়েক সেকেন্ডের পরেই স্কট সেখানে উপস্থিত হয়। হিদার 911-এ ফোন করতে চাইলে স্কট করতে দেয় না। হিদার তাকে বোঝায় যে তাদের ভেতরে গিয়ে দেখা উচিত সবাই ঠিক আছে কিনা, যশ ঠিক আছে কিনা। এরপর হিদারের কথা শুনে স্কট রাজি হয় এবং সে ভেতরে যেতেই হিদার বাইরে থেকে দরজা আটকিয়ে দিয়ে 911-এ কল দেয়। হিদার তখন জানত ভেতরে একজন বন্দুকধারী মানুষের সাথে অ্যাশলি এবং তার জন আছে। হিদার তাদের জন্য অনেক বেশি চিন্তিত ছিল। এরপর যা ঘটে তার মতো হৃদয় বিদারক ঘটনা আর হয় না। অ্যাশলি গুলিবিদ্ধ অবস্থায় ভেতরে পড়ে আছে। জন তখন অ্যাশলির মায়ের ফোন নম্বরে ফোন দেয়। ফোনের এপাশ থেকে তার মা শুধু অ্যাশলির গোঙানির শব্দ শুনতে পায় আর অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পায়।
সে ফোনটা স্পিকারে দিতে বলে। সে অ্যাশলিকে বলে একবার কথা বলতে, কিন্তু অ্যাশলি কোনো কথা বলে না। সে ফোনে বারবার বলে, আমি তোমার মা, আমি এক্ষুনি আসছি, তোমার মা আসছে, শুধু চোখটা খুলে রাখো। অ্যাশলিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মাও সেখানে যায়। অ্যাশলির গলা এবং মাথায় 2টো গুলি লেগেছিল। সে লাইফ সাপোর্টে ছিল। হাসপাতালে গিয়ে তার মা একেবারেই ভেঙে পড়ে। শুধু মনে প্রাণে প্রার্থনা করছিল যেন কোনোভাবে অ্যাশলি বেঁচে যায়। তার মায়ের চোখের সামনে একটু একটু করে থেমে গেল অ্যাশলির হৃদস্পন্দন। চোখের সামনে না ফেরার দেশে চলে গেল অ্যাশলি। পুলিশ বুঝতেই পারে না কেন আসলে যশ অ্যাশলিকে খুন করেছে, এবং খুন করার পর সে পিস্তল দিয়ে নিজেই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। এই প্রশ্নের উত্তর জানতে পুলিশ মুখোমুখি হয় স্কটের। স্কট পুলিশকে জানায় পুরো ঘটনায় সে যশকে সাহায্য করে, কারণ যশ তার অনেক ভালো বন্ধু ছিল। অ্যাশলির কারণে যশ এবং তার সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হতে থাকে। তাছাড়া স্কট যশকে সারা জীবনের প্রতিদ্বন্দ্বী ভেবেছে, তাই যশ ভালোভাবে সংসার করুক এটা সে চায়নি। যশের এমনিতেই মানসিক সমস্যা ছিল, আর স্কট তাকে আরো উস্কে দিয়েছিল। সে কারণে নিজের রাগ, জেদ আর মানসিক বিকৃতিকে কন্ট্রোল করতে না পেরে যশ এমন একটা নৃশংস হত্যাকাণ্ড চালায়। সে ভুলেই গিয়েছিল অ্যাশলির গর্ভে তার সন্তান আছে। খুন করা যত বড় অপরাধ, কাউকে নিজের স্বার্থে খুন করার প্ররোচনা দেওয়াও ঠিক ততটাই বড় অপরাধ। অ্যাশলির অল্প একটু ভুলের কারণে আজ তাকে এভাবে চলে যেতে হলো। আর সেই ভুল হলো না জেনেই কাউকে এত বেশি বিশ্বাস করে ফেলা। যশের সাথে সাথে স্কটের মতো মানুষদের শাস্তি কাম্য। শুনছেন কুয়াশা, ব্রট টু ইউ বাই ইগলো আইসক্রিম, আর চলছে এবিসি রেডিও 89.2 FM এর সঙ্গে রয়েছে শারমিন। আর এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশা এক্স ফাইলস এর আজকের সত্য ঘটনাটি, যার নাম ছিল দ্য মার্ডার অফ অ্যাশলি লিন্ডসে। এখন সময় হয়ে গেছে কুয়াশার আরেকটি গল্পে যাবার। আজকের গল্পটি আপনাদের জন্য লিখেছেন মাকসুদা রহমান মেঘনা, আর আজকের গল্পের নাম স্বাতীর ডায়েরি। আর এখন শুনলেন স্বাতীর ডায়েরির প্রথম পর্ব। আপনি শুনছেন কুয়াশা, ব্রট টু ইউ বাই ইগলো আইসক্রিম, আর আপনার সাথে আছি আমি আরজে শারমিন। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। মধ্যরাতের হাত ধরে সময় ঘড়িটা ভোরের আরো কাছে পৌঁছল। দূরে কোথাও অলস অথচ স্পষ্ট কোনো ঘন্টার ঢং ঢং আওয়াজ হচ্ছে। আর শেষ রাতের অন্ধকারে যেন একটা হাহাকার আছে, আর সাথীর আলোতেই হাহাকার। সাথী অনেকক্ষণ বারান্দায় পায়চারি করল। না, আজ আর ঘুম হবে না, এটা নিশ্চিত। ইদানিং প্রায় রাতেই সাথীর ঘুম হয় না। তাতে অবশ্য সাথী অস্থির বোধ করে না, বরং ওর ভালোই লাগে। কারণ পুরনো স্মৃতির জাবর কাটা ছাড়া সাথীর নিজের সময় ঘড়িটা যেন সত্যিই অচল। এক গ্লাস ঠান্ডা পানি খেতে ইচ্ছে হচ্ছে খুব। ইস, ঘড়ির সেকেন্ডের কাটার টিকটিক শব্দটা যেন মাথা কিনে নিয়েছে, খুব বিরক্ত লাগছে। রাতের বেলা ঘড়ির সেকেন্ডের টিকটিক শব্দটা বড্ড কানে লাগে, অথচ দিনের বেলায় হাজারটা শব্দের ভিড়ে এই টিকটিক শব্দ শোনাই যায় না। বাড়ির সামনে প্রশস্ত পিচের কালো রাস্তার এপারে সাথীর ছিমছাম সাজানো গোছানো দোতলা সাদা বাড়ি। বাড়ির ছোট্ট সবুজ লনের ঘাসগুলো পরিপাটি আর একই মাপে কাটা, 4-5টা শুধুই সবুজ। সাথীর বাড়িতে কোনো ফুল গাছ বা ফলজ গাছ নেই, সবই সবুজ পাতাবাহার। তবে রাস্তার ওপরে একটা একতলা বিবর্ণ বাড়ি আছে। সে বাড়িটা কিন্তু অদ্ভুত। বাড়ির লোহার গেটের উপর গায়ে গোলাপি বাগান বিলাসের রাজ্যের ফুল এমন ভাবে গেটটাকে চেপে ধরেছে, দূর থেকে দেখলে সাথীর প্রায় মনে হয় ফুলের ভারে বুঝি অমন শক্ত লোহার গেটটাও হুড়মুড় করে ভেঙে পড়বে। এ বাড়িতে প্রচুর ফুল গাছ, কেউ তেমন যত্ন আত্তি করে বলেও মনে হয় না, তবুও ফুল ফোটে। সাথে ঘন্টার পর ঘন্টা ওই বাড়ির দিকে সম্মোহিত হয়ে চেয়ে থাকে। এটাই সাথীর অসুখ। এই অসুখের জন্যই হয়তো এই বাড়ি ছেড়ে ও কোথাও থাকতে পারেনি বা যেতে চায়নি। রাতে ঘুম না এলে সাথী ডায়েরি লেখে, আবার কখনো পুরনো ডায়েরির টুকরো টুকরো কথাগুলো, গল্পগুলো চোখের সামনে মেলে ধরে। তারপর শুধুই বিলীন হওয়া, সময়ের পেছন চাকার চেনা অথবা অচেনা ঘূর্ণনে। চলে এসো, নক করার প্রয়োজন নেই।
এই নাও, ঠান্ডা পানি খেতে চেয়েছিলে না? ডাইনিং এ যেতে কপা হাঁটতে হয়। অদ্ভুত অলস তুমি। অলস তো বটেই, নইলে বিবর্ণ একতলা বাড়ির দিকে চেয়ে কেউ ঘন্টার পর ঘন্টা সময় পার করে? ওটা তোমার বদ অভ্যাস, না আসক্তি। জানো তো, আমি একটা সূত্র জানি, অভ্যাস সমান সমান বদ অভ্যাস, আর সেটা সমান সমান আসক্তি। তোমাকে কতবার বলবো অভ্যাসের হাতে পায়ে লাগাম দাও, তুমি তো শুনবে না। যাও তো মাথার ভেতর থেকে, আমি জানি তুমি নেই, তুমি শুধুই আমার হ্যালুসিনেশন। ঠান্ডা পানিটা খেয়ে নাও। আমার তৃষ্ণা নেই। এক কাজ করো, তোমার নীল ডায়েরিটা পড়ো, যেখানে তোমার আর আবিদের পরিচয় হওয়াটা লিখে রেখেছ। সেখান থেকে শুরু করো, ভোর হয়ে যাবে, তোমার কষ্ট হবে না। ছায়াহীন শরীরের কোনো কষ্ট হয় না। তুমি তো ছায়াহীন নও, বরং ছায়া দূরবর্তী মানবী। তুমি সত্যি ডাক্তারি পড়েছ নাকি সাহিত্যিক ছিলে? ভেতরে সাহিত্যিকের মন নিয়ে মানুষের শরীর কাটলে তাতে শৈল্পিক কাটা ছেঁড়ার চিহ্ন থাকে। শাট আপ! যাও তুমি, আমার আমার কথা বলতে ইচ্ছে করছে না, মাথায় যন্ত্রণা হচ্ছে আমার। ঠান্ডা পানিটা খাও, আমি চলে যাচ্ছি। টেবিলে কোনো পানির গ্লাস নেই, আমি জানি। তোমার সব জায়গায় অসংখ্য ভুল রয়েছে, আর সে ভুলের দায় একা তোমার, আমার নয়। ফরিদ, যাও তুমি, কবে আমাকে মুক্তি দেবে? আমি একা থাকতে চাই, একদম একা, নিঃসঙ্গ। এই জন্যই তো বলি, ছেড়ে দাও পৃথিবীর মায়া, ছায়াময় ভবনে এসো। এখানে তুমি একদম একা নিঃসঙ্গ জীবন কাটাতে পারবে। জাগতিক কোনো ব্যথা যন্ত্রণা তোমাকে স্পর্শ করবে না। এখানে ঘুমের জন্য হাহাকার করতে হবে না। আসবে? না না না। সাথী সত্যি সত্যি ওর পুরনো নীল ডায়েরিটা নিয়ে খাটে আতশোয়া হয়ে ল্যাম্পশেডের আলোয় গল্প আর কল্পনার পথে পা বাড়ালো। সে অনেক অনেক আগের কথা। তখন সাথীর চোখে মুখে কেবল আনন্দ, উচ্ছ্বাস, ভালোবাসার ভালো লাগার রং। সাথী নামের তরুণীটি হঠাৎ একদিন আবিষ্কার করল, মধ্যরাতে রাস্তার ওপাশের বাড়ির গেটটাতে একসঙ্গে অনেকগুলো কুকুর ডেকে ওঠে। প্রতি রাতে ওই একই সময়। কৌতূহলে চোরাবাড়িতে চোখ একদিন আটকে গেল। আরে, কে এই লোকটা? ধবধবে সাদা শার্ট পরা, পরিপাটি চুল, ল্যাম্পপোস্টের আলোতেও স্পষ্ট বোঝা যাচ্ছে কি অপূর্ব মায়া মাখা চোখ মুখ। লোকটা কিছুক্ষণ কুকুরগুলোর দিকে তাকিয়ে থাকে, তারপর ক্লান্ত পায়ে গেটের ভেতরে ঢুকে যায়। আর কুকুরগুলো এক মুহূর্তেই নিঃশব্দে রাস্তায় নেমে শান্ত পায়ে হেঁটে চলে যায়। প্রথম 2-3 দিন সাথী লোকটাকে দেখার জন্য নয়, আসলে কুকুরগুলোর ভাবভঙ্গি দেখতে বারান্দায় দাঁড়াতো। তারপর দিনে দিনে কি যেন হয়ে গেল, ওই লোকটার জন্য ভেতরে একটা কেমন যেন টান অনুভব হতো। না, আর হচ্ছে না, এবার লোকটার সঙ্গে কথা বলা উচিত। প্রতিদিন রাত 3টায় সাথী অধীর আগ্রহের চোখ নিয়ে বারান্দায় কার জন্য যেন অপেক্ষা করে। সে অপেক্ষায় সাথীর বুকের বাঁ পাশটায় চিনচিন ব্যথা অনুভব হয়। ব্যথাটা ওর ভালো লাগে। পলিমাটিতে হঠাৎ জমে ওঠা নিম্ন শ্রেণীর উদ্ভিদকে যেমন একটানে শেকড় শুদ্ধ উপড়ে ফেলা যায়, তেমন সাথীর বুকের শেকড় যেন সেদিনকে উপড়ে ফেলেছিল, যেদিন ওর দরজায় কলিং বেলে এক অজ্ঞাত লোকের চিরকুটো পেয়েছিল। সেদিনটা অন্য সব দিনের চেয়ে আলাদা। সাথী এক মুহূর্তে পৌঁছে গেল নীল ডায়েরির পাতায় লেখা কথাগুলোর চেনা ফাঁদে। সবটা যেন ডায়েরির পাতায় লেখা নয়, বরং আবার ঘুরছে। ঠিক এই মুহূর্তে মুহূর্তগুলো যেন ফিরে এসেছে। কে কে? আরে, এত ঘন ঘন বেল দিল কে? এই ভর দুপুরে আবার কে কলিং বেল দিয়ে লাপাত্তা হয়ে গেল? আশ্চর্য, কাউকেই তো দেখছি না। ভূত এসে কলিং বেল দিল? ও মা, এটা তো একটা খাম দেখছি।
বাবার কোনো চিঠি নয় তো? আজকাল পোস্টম্যানগুলোর তাড়াহুড়া, দরজা খুলতে দেরি বলে হাতে খাম না দিয়ে দরজায় ফেলে গেছে। এ কি, আমার চিঠি? পুরো ঠিকানাও লেখা নেই, শুধু গাজী সাতি আহমেদ। এ কি রে বাবা, প্রেরকেরও নাম নেই? অদ্ভুত তো। চিঠি কই? এ তো চিরকুট দেখছি। সাথী, তুমি প্রতিদিন রাতে বারান্দায় আমার জন্য দাঁড়িয়ে থাকো, তাই না? এ কি, কি লিখছে লোকটা? কিভাবে জানলো সে সাথী ওর জন্য অপেক্ষা করে? আচ্ছা, লোকটা তো কখনো এই দিকটায় তাকাই না, তাহলে টের পেল কিভাবে সাথী অন্ধকারে বারান্দায় দাঁড়িয়ে থাকে? দিনের অন্য সময় তাহলে সাথীকে দেখেছে সে, নাকি সাথী জানে না লোকটাও সাথীকে ফলো করে? সাথীর নামটাও তো জানে, কিন্তু নিজের নামটা কেন লিখিনি? নানা ভাবনার তোলপাড়ে সাথী দিশেহারা। তবে মনের মধ্যে কেমন যেন একটা সুখ সুখ ভাব হচ্ছে। ইচ্ছে হচ্ছে এক ছুটে লোকটার কাছে যেতে, ওর হাত ধরে মধ্যরাতে বাড়ি ফিরতে। আচ্ছা, কেন এমন ইচ্ছে হয় সাথী? সাথী কি লোকটাকে দূর থেকে ভালোবেসে ফেলেছে, নাকি এটা একটা নিছক তরুণের বয়সের অপরিপক্ক অভ্যাস? অভ্যাস হোক আর অপেক্ষা হোক, কিংবা মনের আক্ষেপ, যা ইচ্ছে তাই হোক, মনকে শাসন করার ক্ষমতা সাথী হারিয়ে ফেলেছে। যেদিন চিরকুট পেল সেদিন রাতে বারান্দায় যেতে সাথীর খুব লজ্জা লাগছিল। মনে হচ্ছিল বুকের ড্রিম ড্রিম শব্দটা বুঝি সাদা শার্ট পরা লোকটা স্পষ্ট শুনতে পাচ্ছে। আচ্ছা, ওই লোকটার বুকেও কি ওই একই রকম সুউচ্চ শব্দে মনের এপার ওপার ভেঙে পড়ছে প্রতিনিয়ত? এরপর এক দুপুরে সাথী ওই বাগান বিলাসের ফুলে ফুলে সাজানো বাড়িটায় পা রাখল। সেদিন সাথীর ভয়, দ্বিধা, লজ্জা সব যেন চোখে মুখের রেখায় ভেসে উঠেছিল। তবুও সাথী না গিয়ে পারল না। বাবা, বাড়ির ভেতরটা দেখছি ফুলে ফুলে ছেয়ে আছে, কিন্তু বাড়িটা তো ফাঁকা কেন? কলিং বেলটাও মনে হচ্ছে নষ্ট। এতক্ষণ বেল দিলাম, কোনো সাড়া শব্দই নেই। কেউ আছেন ভেতরে? শুনতে পাচ্ছেন? কারে চান? এতক্ষণ ধরে আপনি নষ্ট বেলের বুতাম ধইরা ঘন ঘন বাজানোর চেষ্টা করতেছিলেন। আপনি বলছেন কলিং বেল নষ্ট? তাহলে আমি যে কলিং বেল বাজাচ্ছিলাম সেটা কিভাবে বুঝলেন? এই বাড়ির দরজা জানালার কায়দা সবই ভিন্ন। বাইরে কে আছে না আছে সেটা ভিতর থেকেই দেখা যায়। মানে কিভাবে? আপনি ভিতরে গিয়া দাঁড়ান, দরজা বন্ধ কইরা, আমি বাইরে দাঁড়াইতাছি। না না না, তার প্রয়োজন নেই। আসলে আমি একটা কাজে এসেছি। আচ্ছা, এ বাড়িতে আরেকজন থাকেন না, যে রোজ রাত করে বাড়িতে ফেরে? তার সঙ্গে দেখা করতে এসেছি। কাইন্ডলি একটু ডেকে দেবেন? আছেন উনি বাড়িতে? এই বাড়িতে আর কেউ থাকে না, আমি একলাই থাই। আর কেউ থাকে না মানে? কি বলছেন? তাহলে রোজ রাতে 3টায় সাদা শার্ট পরা যে লোকটা গেট দিয়ে ভেতরে ঢুকে, সে কে? কি কইতাছেন? রাত 3টায় কেডা ঢুকবো? কইলাম না এই বাড়িতে আমি একাই থাকি। আশ্চর্য! তাহলে আমাকে চিরকুটকে পাঠালো। সেইটা আমি কেমনে কমু? আপনি কে? আপনার নাম কি? এ বাড়ির মালিক কে? আমি এই বাড়ির কেয়ারটেকার, আবার মালিকও। কারণ বাড়ির সবতে বিদেশ থাকে, মাতুব বাড়ি সব আমারই হাতে। এই বাড়ি আমার ছোট ফুপুর সতীনের। বাড়িতে আমি থাই, দেখাশোনা করি, গ্যাস বিল, কারেন্ট বিল দেই, আবার আমি মাসে মাসে বেতন পাই। বাহ, ভালো তো। আচ্ছা, বাড়ির মালিকের কোনো ছবি নিশ্চয়ই আছে, আমাকে একটু দেখানো যাবে? অবশ্যই, আসেন আমার সাথে। বাড়ি ফরিদের নামে। আপনি থাকেন কই? ও, আমার নাম মোহাম্মদ আবুল হোসেন মিয়া। আমি রাস্তার উল্টো পাশেই থাকি, আপনাদের বাড়ির নাক বরাবর যে বাড়িটা, সেখানে। আমার নাম সাথী। ও, আপনার বাবাই তাইলে সাদা বাড়িটা কিনছে, তাই না? জি।
এপাড়ায় আমরা আছি প্রায় 6 মাস হবে। ওই যে ওই দেয়ালের কাছে যান, সবার ছবি আছে, আর ডাইনের কোনায় সব ছবি ফরিদ ভাইয়ের। এ কি, এই লোকটাই তো প্রতি রাতে এই বাড়িতে ঢোকে। কি কোন, আপনার মাথায় সমস্যা আছে? আরে আশ্চর্য, আমি আপনাকে মিথ্যা কেন বলতে যাব, আমি সত্যি বলছি। কিন্তু সে তো 6 মাস আগে মইরা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি কি বলছেন আপনি? তাহলে চিরকুট। আমি তো কিছুই বুঝতাছি না, ভাবতে দেন। ওমা, আপনাদের বাড়ি কলিং বেলটা নষ্ট বললেন, এই তো বাজলো। আফা, এই কলিং বেলে দোষ আছে, এই ঠিক তো এই খারাপ, ভুতুইরা বেল। আসেন, দেখতে পারবেন বাইরে কে দাঁড়ায় আছে। না না, আমি এখন বাড়ি যাব। হুট করে ভর দুপুরে এভাবে চলে আসা উচিত হয়নি। আপনি বসেন, এত অস্থির হইছেন কেন? আপনি তো ঘামতাছেন। অন্য একদিন বসবো। কেমন যেন ভয় লাগছে। সত্যি এ বাড়িতে আর কেউ থাকে না? স্ট্রেঞ্জ। আমি তবে এতদিন কাকে দেখেছি? আচ্ছা, পুরো বিষয়টার মধ্যে এত রহস্যের গন্ধ পাচ্ছে কেন বলেন তো? রহস্য হইব কেন? আপনি অত রাইতে বারিন্দায় আর একলা একলা দাঁড়ায়েন না, ব্যাপারটা ভৌতিকও হইতে পারে। আরে আসতেছি, অধৈর্য মানুষজন সব। আমিও যাই। এ কি, দরজার ওপাশে তো ফরিদ দাঁড়িয়ে আছে, ভেতর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। উনি ফরিদ না, আবিদ, ফরিদের জমক ভাই। মানে এতক্ষণ বলেননি কেন? আপনি যে বললেন একা থাকেন, তাহলে? দাঁড়ান, সবটাই খুলসা করতাছি। ভাবির সাথে একটু মশকরা করলাম আর কি। কি যাতা বলছেন, এটা বেয়াদবি। আগে আবিদ ভাইরে আসতে দেন, আমি যা বলছি সব আবিদ ভাইয়ের জন্য। উনি মানুষজনরে চমকায়া দিতে পছন্দ করে। আমি আমি মানে ওই সামনে সাদা বাড়িটাতে থাকি। এসো, ভেতরে এসো সাথী। আমি জানতাম তুমি আজ আসবে। কিভাবে? আমি আপনার বাড়ি গেট দিয়ে ঢোকার সময় কি আপনি আমাকে বিশেষ কোনো মাধ্যমে দেখেছেন? এ বাড়িতে তো আবার সবই অদ্ভুত শুনেছি। গেটে কি সিসি ক্যামেরাও আছে? কই, চোখে পড়েনি তো। আচ্ছা, তুমি কি সামান্য রেগে আছো? সরি, আসলে আমি তোমার নার্ভ পরীক্ষা করছিলাম, কারণ... এক্সকিউজ মি, আচ্ছা আপনি কি কোনো চিরকুট পাঠিয়েছেন? কেন? চিরকুট না পাঠালে বুঝি তুমি শুধু বারান্দায় দাঁড়িয়ে আমাকে দেখতে থাকতে? আসলে মানে কি যে বলবো, আমি আসলে... কিচ্ছু বলতে হবে না, আমি তোমাকে কল করব। ফোন নাম্বারটা দেওয়া যাবে? নামটা যেভাবে জেনে নিয়েছেন, ফোন নাম্বারটা বুঝে পারেননি? পারবো না কেন? যাকে দায়িত্ব দিয়েছিলাম সে যেই নাম্বারটা এনে দিয়েছে, তাতে কল দিয়ে দেখি ওটা তোমার বাবার নাম্বার। বাবাকে ফোন দিয়েছিলেন আপনি? তারপর বাবা কিছু বুঝতে পারেনি তো? কেন, বাবাকে কিছু বোঝাতে চাও না বুঝি? আমি আসছি, আপনার ফোনটা দিন, আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। সাথী, আমি খুব তাড়াতাড়ি তোমার বাবার সঙ্গে কথা বলতে চাই। তাড়াহুড়োর কোনো কাজ সুন্দর হয় না, একটু রয়ে সয়ে না হয়। ওকে, তুমি এখন যাও। আসছি তাহলে। চলো, গেট পর্যন্ত তোমাকে এগিয়ে দিই। আর শোনো, আবুলের রসিকতায় তুমি প্লিজ রাগ করো না। তোমাকে ভরকে দিতে চেয়েছিলাম আর কি। আর পরীক্ষা করে দেখলাম ডাক্তারের বউ হবার মতন সাহস আছে কিনা। আমি রাগ করিনি, প্রথমে একটু ভয় পেয়েছিলাম, পরে ঠিক হয়ে গেছে। আচ্ছা, আমি যদি ভীতু হই তাহলে কি আপনার খুব সমস্যা হবে? আরে না, আমি তো এমনি বললাম। ছাড়ো সব, চলো। চিরকুট থেকে চিরস্থায়ী সম্পর্কে যেতে খুব বেশি দিন সময় লাগেনি। 3.5 ঘন্টার সিনেমায় যেমন চোখের পলকে 20 বছর দেখা হয়ে যায়, তেমন করে ডক্টর আবিদ এহসানের সঙ্গে সাথে বিয়ে হয়ে গেল। বিয়ের পরের দিনগুলো যেন স্বপ্নের মতো কাটছিল। তার উপর সাথীর বাবাকে নিয়েও টেনশনটা কমে গেছে, কারণ রাস্তার উল্টো পাশে বাবা থাকেন, যখন তখন চলে যাওয়া যায়। সাথীর বাবার খাবার দাবারও আজকাল এই বাড়ি থেকেই যায়। আবিদ খুব ব্যস্ত থাকে, সরকারি হাসপাতালের ফরেন্সিক ডিপার্টমেন্টে চাকরি করে। আবিদ কিন্তু সাথীর চেয়ে বয়স বেশি বড় নয়,
অথচ দেখলে মনে হয় সমবয়সী। অবশ্য আবিদের ডায়েট চার্ট এত হেলথি যে বয়স লুকোনো কোনো ব্যাপারই না। বিয়ের 6 মাসের মাথায় হুট করে আবিদ চাকরি ছেড়ে দেয়। কেন বা কোনো ঝামেলা হয়েছিল কিনা সেসব সাথীকে সে বলেনি, তবে সাথী কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করেছিল। আবিদ আজকাল মধ্যরাতে ওর স্টাডি রুমে ঘন্টার পর ঘন্টা দরজা বন্ধ করে বসে থাকে, আর কেয়ারটেকার আবুলের সঙ্গে কিসব যেন নিচু গলায় বলে। সাথী কখনো সামনে পড়ে গেলে কথাগুলো বদলে যায়। আবার স্টাডি রুমটা ইদানিং তালা দিয়ে রাখে। সাথী যদিও স্টাডি রুমে যায় না, তবু অবাক হয়েছিল। পরে অবশ্য আবিদ বলল কিসব জরুরি জিনিস ওতে রাখা আছে, তাই এত সচেতনতা। হঠাৎ একদিন মধ্যরাতে সাথী ঘুমের ঘরে যা দেখল তা যেন কোনোদিনও দুঃস্বপ্নেও দেখেনি। আবিদ, আবিদ, আরে এই রাত দুপুরেও গেল কোথায়? ওয়াশরুমের লাইটটাও তো অফ দেখছি। আবার স্টাডি রুমে গিয়ে বসে আছে নাকি? উফ, কি যে হলো লোকটার। যা ভেবেছিলাম স্টাডি রুমেই, কি যে করে ওখানে বসে বসে। মাই গড, কি হয়েছে এখানে? তোমার হাতে কি কি করছো তুমি? এটা তো মানুষের বডি। এত বিভৎস মানুষটাকে কোথায় পেলে আবিদ? আস্তে আস্তে সাথী, আস্তে। চিৎকার করছো কেন? এটা একটা অনেক দিনের পচা লাশ। আমাকে এটা নিয়ে স্টাডি করতে হচ্ছে, কারণ আমি কিচ্ছু জানতে চাই না। তুমি আমার বাসায় কোনো লাশ কাটতে পারবে না। এই জন্য তুমি স্টাডি রুমে তালা দিয়ে রাখো, তাই না? আর প্রায় দেখি পেছনের গেটটা আবুল ভাই খুলে রাখে। তুমি পেছনের গেট দিয়ে বাড়িতে সব লাশ নিয়ে আসো। আমি তো ভাবতেই পারছি না। কি চাইল্ডিশ কথাবার্তা বলছো তুমি? তুমি জানো না আমি একজন ফরেনসিক ডাক্তার? আমার কাজই এসব নিয়ে। সেসব তোমার হসপিটালে। এছাড়া তুমি তো চাকরি ছেড়ে দিয়েছো। তাহলে? চাকরি ছেড়ে দেইনি আমি, আমাকে ওরা বাদ দিয়ে দিয়েছে। মানে? কিন্তু কেন? কারণ ডিপার্টমেন্ট বলছে দীর্ঘদিন আমি ফরেনসিক ডিপার্টমেন্টে কাজ করে মানসিকভাবে নাকি অসুস্থ হয়ে পড়েছি, আর তাই আমি 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 নাকি ইচ্ছে করে নাকি আমি। ইচ্ছে করে কি? ওসব পরে বলবো, এখন তুমি যাও। আমি যা করবো তা দেখতে তোমার ভালো লাগবে না, তুমি ভয় পাবে, তুমি যাও। লাশ কাটাকাটি তুমি কেন বাড়িতে করছো বলো তো? এখন থেকে এই কাজ আমি প্রাইভেটলি বাড়িতেই করব। প্লিজ এসব করো না, আমার ভয় লাগছে, আমার কষ্ট হচ্ছে। এ ধরনের কাজ আমার বাড়িতে করছো, আমাকে একবার জানালে না পর্যন্ত? আস্তে আস্তে তুমি অভ্যস্ত হয়ে যাবে। সাথী অভ্যস্ত হতে পারেনি, কারণ প্রতি রাতে এই বাড়িতে যা ঘটছে তা কোনো স্বাভাবিক ঘটনা নয়। একের পর এক তাজা পচা বিভৎস ভয়ঙ্কর কুচ্ছি সব লাশের যাতায়াত যেন বেড়ে গেল। এ বাড়ির ভেতরে এখন তীব্র ক্লোরোফর্ম আর রক্ত পচা দুর্গন্ধের ছড়াছড়ি। আবিদ এত লাশ কিভাবে কোথা থেকে জোগাড় করছে সেটাও সাথীর কাছে বিস্ময়। লোকটা আসলেই কোনো স্বাভাবিক মানুষ নয়, কারণ এবার সাথী সচক্ষে দেখেছে আবিদর স্টাডি রুম আর লাশ কাটা ঘরে আর কি কি করে। এ কি কি করছো এসব? দেখতে পাচ্ছ না, মানুষের পচা কলিজা জিপলক পলিব্যাগে করে ফ্রিজে রাখছি। মানে? পরিষ্কার মানে করলে দাঁড়ায় মানুষের পচা কলিজা ফ্রিজে রেখে সংরক্ষণ করছি, কারণ এই কাজটা আমার ভালো লাগে। সময় পেলে আমি মধ্যরাতে বরফ হওয়া মানুষের কলিজাগুলো টেবিলে রেখে তাকিয়ে থাকি। এটা আমার একটা শখ, আমার হবি। তুমি সত্যি সত্যি মানসিকভাবে বিকারগ্রস্ত। কোন সুস্থ মানুষ এসব কাজ করতে পারে? সাথী, আমার দীর্ঘদিন এসব পচা বিভৎস লাশ কেটে একটা কেমন যেন নেশা ধরে গেছে জানো। মানে প্রতি রাতে অন্তত একটা মানুষের শরীর কাটাছেঁড়া না করলে আমি ভীষণ অস্থির বোধ করি। ইদানিং আমার একটা অদ্ভুত খেয়াল মনে জায়গা নিয়েছে জানো তুমি। যা করছো, যেসব বলছো, এর চেয়ে অদ্ভুত কিছু হয়? মরা মানুষ তো অনেক কাটলাম, এবার জীবিত মানুষ কাটতে ইচ্ছে হয়। সত্যি বলছি, সত্যি। কি বলছো তুমি? চুপ করো,
চলো আমার সঙ্গে। তোমার ঘুমানো দরকার, আর ডক্টর ইশতিয়াকের সঙ্গে একবার দেখা করা দরকার। প্লিজ চলো, চলো এখান থেকে। আচ্ছা সাথী, তোমার শরীর যদি আমার কাটতে ইচ্ছে করে তাতে কি সমস্যা হবে? তুমি তো আমার স্ত্রী, ইউ আর মাইন, আমার সম্পত্তি। আমি চুপ করো প্লিজ, আমি আর নিতে পারছি না, আমার ভীষণ ভয় লাগছে। আমি এখানে থাকবো না, আমি আমার বাবার কাছে চলে যাব। বাবার কাছে যাবে কেন? এটা এখন তোমার বাড়ি। বাবা না থাকলে কি করতে? হ্যাঁ, কে 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 হাঁটছে বাইরে? বাইরে কে হাঁটে? ফরিদ নাকি? ফরিদ মানে? ফরিদ তো মৃত, ও কোথা থেকে আসবে? ও আছে, বাড়িতেই আছে। তোমার সঙ্গে দেখা হয়নি? নিশ্চয় হবে। ফরিদের লাশটাও আমি কেটেছিলাম জানো। প্রিয়জনের লাশ কাটায় খুব খুব ব্যথা হয় সাথী, জানো? খুব খুব ব্যথা। করছো কি? সরো, আমি রুমে যাব। আমার এখানে এক মুহূর্ত ভালো লাগছে না। তুমি আসলে একটা খুনি, খুনি, অসুস্থ মার্ডারার। খুনি। এ কি, দরজা বন্ধ কেন? আবুল ভাই, আবুল ভাই। আপনার বাইরে যাওয়া নিষেধ, তাই সব দরজায় তালা দেওয়া। মানে কি এসবের? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে কি বন্দি করে রাখা হয়েছে? কিন্তু কেন? আবুল ভাই প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ। আমি বাবার কাছে যাব, আমি কাউকে কিচ্ছু বলবো না, প্লিজ আমাকে যেতে দিন। আবিদ কোথায় গেছে? আমাকে বাবার কাছে যেতে দিন প্লিজ। আপনার বাবা আর বাচ্চা না। গত রাইতেই তার লাশ আমি এই বাড়িতে নিয়ে আসছি। আবিদ ভাই তো কাইটটা কুইটটা কলিজা বাইর কইরা কি সব যেন পরীক্ষা করতেছিল। আপনি দেখেন নাই? ও, আপনার তো বলাই হয় নাই। কি বলছেন এসব? আবিদের মতো আপনিও কি অসুস্থ? আমার বাবাকে আপনারা মেরেছেন আমি জানি। গতকাল সকালে বাবার সঙ্গে আমার কথা হয়েছিল। বাবা তো সুস্থ ছিল, স্বাভাবিক ছিল। কোথায় কোথায় রেখেছেন আমার বাবাকে? আবিদ ভাইয়ের কাছে জানতে চান? দেখেন কি করলো লাশটা। কলিজা টলিজা স্টাডি রুমের ফ্রিজে আছে মনে হয়। আমি আপনাদের কাউকে ছাড়বো না, সবাইকে আমি খুন করে ফেলবো, নিজের হাতে খুন করব। আমার বাবার খুনিদের আমি কিছুতেই ক্ষমা করব না, মরে গেলেও না। কুয়াশা brought to you by ইগলু আইসক্রিম। আর সাথে আছে আরজে শারমিন। শুনছেন এবিসি রেডিও 89.2 FM। চলছে কুয়াশায় সাথীর ডায়েরির গল্প। একটা অদ্ভুত গল্প শুনছি আজকে আমরা। সাথী নামের একটি মেয়ের ডায়েরির পাতায় পাতায় লেখা আছে তার অতীতের সব কথা। এক অদ্ভুত বাড়িতে সে বাস করতো, যে বাড়িতে শুধু গাছ ছিল, সবুজ ছিল চতুর্দিকে, কিন্তু সেখানে কোনো ফুল ফুটতো না। কিন্তু অপর দিকের বাড়িটাতে পুরনো একটি বাড়ি, যেটা ফুলে ফুলে ভরা ছিল। সেই বাড়ির রহস্য ছিল কি আমরা শুরুতেই দেখেছি, একজন মানুষকে দেখতে পেত সাথী, যে মানুষটাকে সে দেখতে দেখতে প্রতি রাতে গভীর রাতে দেখতে দেখতে সে ভালোবেসে ফেলেছিল। তো আসুন তাহলে আমরা দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। সাথীর ডায়েরি, সাথীর ডায়েরির দ্বিতীয় পর্বের ডায়েরির পাতায় কি লেখা আছে বা কোন রহস্য লুকিয়ে আছে সেটাই শুনবো আমরা এখন। আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM আর চলছে কুয়াশা brought to you by ইগলু আইসক্রিম। আর সঙ্গে রয়েছে শারমিন। ফুলে ফুলে ঢাকা বাগান বিলাসে সেই বিবর্ণ গেটওয়ালা বাড়ি থেকে সাথী কিভাবে বের হয়েছিল সেসব ডায়েরিতে লেখা নেই। না, লিখেছিল, কিন্তু নীল ডায়েরির শেষের বেশ কিছু পাতা সাথে ছিঁড়ে ফেলেছিল। অবশ্য ডাক্তারের পরামর্শে। ওই বাড়ি থেকে চলে আসার পর সাথী রাস্তার এপাশে নিজেদের বাড়িতেই থাকে, কিন্তু ওর চোখ, মন, অস্তিত্ব সব যেন ওপাশের বাড়িতে আটকে আছে। কিছুতেই ওখান থেকে সাথী পুরোপুরি বেরোতে পারছে না। এখন সাথীর সঙ্গে যে বাস করে সে কি আবিদ না ফরিদ নাকি সাথীর মাথার কল্পনা, সেটা সাথী জানে না। তবে সাথীর সাইকিয়াট্রিস্ট বলেছে এটা এক ধরনের মানসিক সমস্যা, আর এ সমস্যা আবিদেরও ছিল। খুব গোপনে এবং খুব দ্রুত সাথী এমন কিছু করেছে যার পুরো স্মৃতিটা ওর মাথায় নেই। কিন্তু ওই ভুলে যাওয়ার সময়টাতে সাথী নিজের মতো করে একটা চরিত্র তৈরি করে নিয়েছে। সে চরিত্রটা একাকিত্বের সময়, এমনকি আজকাল কোলাহলের সময়ও সাথীর সঙ্গে থাকে।
কিন্তু সাথী ওকে দেখতে পায় না, শুধু ছায়াময় একটা ব্যাপার অনুভব করে। অবশ্য মধ্যরাতের সেই লোকটাকে সাথী এখনো দেখে, অযত্নে পড়ে থাকে বিবর্ণ বাড়িটাতে ক্লান্ত পায়ে লোহার গেট ঠেলে ভেতরে ঢুকে যায়। মাঝে মাঝে পেছন ফিরে সাথীকে হাতে ইশারা করে ডাকে। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। সাথে কি খবর, কেমন আছেন? ভালো আছি। আপনি বলেছিলেন একবার দেখা করতে, যদি কোনো প্রবলেম হয়। কি প্রবলেম হচ্ছে বলুন তো? স্যার, আমি এখনো ডায়েরি পড়ার অভ্যাসটা বাদ দিতে পারছি না। আচ্ছা, আপনার কটা ডায়েরি আছে বলুন তো? অনেকগুলো। ডায়েরি লেখা এবং পড়া আমার হবি, কিন্তু নীল রঙের যে ডায়েরিটা পড়লে আমি আরো অসুস্থ বোধ করি, সেটাই বারবার পড়তে ইচ্ছা করে। কোনোভাবে অভ্যাসটা বাদ দিতে পারছি না। জোর করে চেষ্টা করবেন না, বাদ দেওয়ার দরকার নেই তো। পড়বেন এবং পড়া শেষ করে একটা করে পাতা ছিঁড়ে ফেলবেন। দুঃস্বপ্নটা আর দেখছেন না তো? না, দুঃস্বপ্নটা দেখছি না, তবে সাথী, আপনি একদম ভালো আছেন, সুস্থ আছেন। আপনার ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে গেছে তো? সবটা আপনার চেষ্টায়। এখন ছোটখাটো দু একটা যা আছে সেসবও ছেড়ে যাবে, আর একটু চেষ্টা করতে হবে। ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছেন? ওষুধ খাচ্ছি, কিন্তু ঘুমটা হচ্ছে না। সপ্তাহে 2 রাত হয়তো ঘুমাচ্ছি, বাকি 5 রাত ওই বাড়ির গেটে তাকিয়ে থাকছি। আমি তো আপনাকে বলেইছি, দিনের একটা নির্দিষ্ট সময় ঠিক করে নেবেন, যে সময়টাতে আপনি শুধুই ওই বাড়ির গেটে তাকিয়ে থাকবেন। তবে হ্যাঁ, ঘড়ি ধরে টাইম দেখে এবং প্রতিদিন সেই সময়টা একটু একটু করে কমাতে হবে। স্যার, আমি চেষ্টা করছি, কিন্তু তারপরও কোথায় যেন একটা গরমিল হয়ে যাচ্ছে। গরমিল হওয়ার সে বিষয়টাতে আপনার কোনো দোষ নেই। আসলে আমাদের সবসময় শেখানো হয় খুব দ্রুত সবকিছু থেকে কিভাবে আমরা পার পাবো, বা বলতে পারেন আমরা যখন অস্বস্তিকর কোনো পরিস্থিতিতে পড়ি, চট করে পরিস্থিতি পাল্টে অন্য পরিস্থিতিতে জাম্প করার চেষ্টা করি, সবটা স্কিপ করে যাই, বিষয়গুলো ফেস করে সার্ভাইভ করার চেষ্টাই করি না। আমরা সব সময় পালাতে চাই, আর পালাতে চাই বলেই আরো বেশি করে ওইখানেই বাধা পড়ি। আপনি অস্থির হবেন না একদমই, সবটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, কিন্তু স্যার, আমি যে বিষয়গুলো ভুলে গিয়েছিলাম সেসব যে আসলে আমার মনে আছে, এমন কি হতে পারে? আর তাই হয়তো দুঃস্বপ্নগুলো দেখতাম। আমি জানি আপনার সবকিছু মনে আছে এবং দিন তারিখ সহই মনে আছে, কিন্তু আপনি জেনে বুঝে সচেতনভাবে আমাকে সেসব কথা না বলে দুঃস্বপ্ন বলে শুনিয়েছেন, কি রাইট? স্যার, আমি আপনার কষ্টের জায়গাটা আমি বুঝি, কিন্তু তারপরও বলবো আপনি পুরো বিষয়টার মুখোমুখি হন। পালানোর ভয় মানুষের মনকে বারবার ধরা পড়িয়ে দেয়। আচ্ছা স্যার, যে লোকটা আমাকে মধ্যরাতে এখনো ডাকে, সে কি ভূত? ভূত বলে পৃথিবীতে কিছু নেই। ভূত হচ্ছে মানুষের কল্পনা আর ভয়ের সংমিশ্রণে তৈরি একটা অজানা রূপ। শেষ পর্যন্ত ডাক্তারকে বলেই দিলে তুমি আবিদকে খুন করেছো? তুমি যাও, আমি আমি কাউকে কিছু বলিনি। আর যদি বলেও থাকি, ভালো করেছি, কারণ কারণ ডাক্তারকে সব সত্যিটা বললে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তখন তখন তুমি আর আমার মাথার ভেতরে ঢুকতে পারবে না। তোমার কি মনে হয় তুমি সুস্থ হয়ে যাবে? আমি তোমাকে সুস্থ হতে দেব না। তুমি দেখছো না সেটা? দিন দিন তোমার ছায়া তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আমি আমি আমার ছায়ার দিকে কখনো তাকাই না, তাকাই না। কিন্তু ছায়াময় বাড়িটার দিকে তো তাকাও। তুমি কেন আমার পিছু ছাড়ছো না? আমি তো বরং তোমার উপকারই করেছি। তুমি তো চাইতে আবিদ মারা যাক, কারণ আবিদ তোমাকেও নৃশংসভাবে খুন করেছিল, আমার বাবাকেও খুন করেছিল। কি করে ওকে আমি ছেড়ে দিতাম বলো? তুমিও আমাদের ছায়াময় জগতে চলে এসো সাথী। যাবে আমার সঙ্গে আমাদের বিবর্ণ বাড়িটাতে? না, কখনো না। তুমি যাও, তুমি কেউ না। তুমি আমার ভয়। আমি 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 একা থাকতে চাই, আমাকে একা থাকতে দাও প্লিজ। তুমি একা নও, আমি আছি তোমার সঙ্গে ছায়ার মতো। কি ব্যাপার ময়না, কটা বাজে? ঘড়িতে টাইম দেখেছো?
প্রত্যেক দিন যদি দেরি করো তাহলে আমি সকালের নাস্তাটা কখন করবো বলো তো? না, তোমাকে দিয়ে আর হচ্ছে না, আমাকে পার্মানেন্ট লোক খুঁজতে হবে। না রাখতে চাইলে নোটিশ দিবেন, অসুবিধা কি? হাত পাও চালাইতে জানলে কামের অভাব নাই দুনিয়ায়। আপনি তো জানেনই আমার অসুখটা বুড়া মা বাড়ির, হের লাগে তো একটু আটটু দেরি হয়। নাহলে তো আমি রাইতে আপনার এখানেই থাকতাম। আপনার বাড়িতে কোনো বেড়া মানুষ নাই, কোনো অসুবিধাও আসিল না। কিন্তু আফা, মারে তো ফালাই আসতে পারি না। আচ্ছা আচ্ছা, আমি দেখছি সার্ভেন্ট রুমটা ঠিকঠাক করানো যায় কিনা। তুমি তোমার মাকে নিয়ে চলে এসো, একা থাকতে আমারও ভালো লাগে না। আগের বুয়া বলে আপনার বাড়ির লম্বা ছায়ার মতো ভূত দীক্ষা পলাইছিল। কে বলেছে এসব বাজে কথা? যাও নাস্তা দাও জলদি। আফা, আজ দুপুরের খানা কয়টায় খাইবেন? 2টার মধ্যে না 2টায়? আগে নাস্তা দাও, তারপর আমার সঙ্গে চলো, ওই বাড়িতে যাব। ওই বাড়িতে বাইনে? আপনার জামাইয়ের বাড়ি? কি কন? এই ভূতের বাড়িতে গিয়ে কি করবেন? বাড়িতে মেলা দিন মাতি না জ্বললেই ভূত পেতের আড্ডাখানা হয়। ওই বাড়িতে আমার একটা জিনিস আছে, এটা খুঁজতে যাব। আমি যাইতে পারব না আফা, আমার মাপ দেন। সাপ বিচ্ছাসে আমি ভূত প্রেত ডরাই। ওই বাড়ির যে ভূত আছে আমি 100% শিওর। আমি একা একা যেতে সাহস পাচ্ছি না, চলো, কিচ্ছু হবে না। যাইতে পারি, আমি গেটের কাছে খাড়ায় থাকবো, আপনি ভিতরে যায়েন। ও বুদ্ধি পাইছি, এক কাম করি, আমার ছোট খালারে খবর দেই, হ্যাঁ খুব সাহসী মানুষ। শেষ পর্যন্ত ময়নার সাহসী ছোট খালাকে পাওয়া যায়নি এবং ময়না ওই বাড়িতে যেতে রাজি হয়নি। সাথী একাই গেল, কারণ সত্যি সত্যি সাথীর ওই বাড়িতে যাওয়া উচিত। চাপা পড়া সেই ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হলে হয়তো অনেক অজানা রহস্যের সমাধান এমনি এমনি হবে। সেদিন কিভাবে সাথী বেঁচে ছিল সেটা ভাবলেই সাথী আঁতকে ওঠে। অবশ্য আজ সাথী যে বেঁচে আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে শুধুমাত্র আবুল হোসেনের কাছে। সে রাতে উনি হেল্প না করলে সাথীর শরীরের অংশগুলো আজ জিপলক পলি ব্যাগে ওই বাড়ির ডিপ ফ্রিজে সংরক্ষিত থাকত। এতদিন পর চেনা বাড়িতে ঢুকে কেমন যেন বোধ হচ্ছে সাথীর। আচ্ছা, আবুর লোকটা কোথায় গেল? আশ্চর্য, লোকটার একটা অদ্ভুত ক্ষমতা আছে, যে ক্ষমতার বলে থানা, পুলিশ, উকিল নোটিশ, কোর্ট কাছারি কিচ্ছু হলো না। এমনকি কোন একটা সন্দেহের তীর পর্যন্ত সাথীর দিকে কেউ তাক করেনি। লোকচক্ষুর আড়ালে এবং শান্তভাবে পুরো পরিস্থিতি সে সামলে নিয়েছে জাদু বলে। অবশ্য বিনিময়ে বাড়ির দলিলটা সে হাঁকিয়ে নিয়েছে। তাতে কি, সাথী তো বেঁচে আছে, এই ঢের। এসব ভাবতে ভাবতে নিজের বেডরুমের কাছে এসে সাথী চমকে দাঁড়ালো। ভেতর থেকে খুটখাট শব্দ আসছে, কেউ যেন হাঁটছে। এই তো চেয়ার টানার শব্দ। আরে ভেতরে কে ঢুকবে? গেটটা খোলা থাকলেও বাড়ির সদর দরজায় তো তালা দেয়া ছিল। কিন্তু আবুল কি ভেবে যেন একটা এক্সট্রা চাবি সাথীকে দিয়ে গেছে। কে ভেতরে? কে? আবুল ভাই নাকি? ভেতরে এসো সাথী। তুমি এখানে? এখানে নাকি আমার মাথার ভেতরে? কেন যাচ্ছ না তুমি? আমি কোথায় যাব? এটা তো আমারও বাড়ি, তাই না? তুমি ষড়যন্ত্র করে বাড়িটা নিয়েছো, কিন্তু আমি এই বাড়ি ছাড়বো না। আমি এখানেই থাকি প্রতি রাতে। তুমি তো দেখোই আমি এই বাড়িতে ঢুকি, তারপরে অবাক হচ্ছ যে আমি 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 কি দেখি, কাকে দেখি, কাছে আমার পিছু নিয়েছে। আমি সত্যিই কিছু বুঝতে পারছি না, আমি আর পারছি না। তুমি যদি সত্যি সত্যি থেকে থাকো, তোমার যদি কোনো অস্তিত্ব থাকে তবে সামনে এসো। আমি কোনো ছায়া মানবের সঙ্গে কথা বলতে চাই না। ক্রমেই আমি তোমাকে আমার মতন ছায়া মানবীতে পরিণত করব। তখন আমাদের দেখা হবে, তার আগে নয়। তুমি নেই, তুমি থাকতে পারো না। না, তুমি আমার অসুস্থতা ছাড়া আর কিছু নও। না, আমি আছি, তোমার সঙ্গেই আছি। তোমাকে আমি কোনোদিন ছেড়ে যাব না সাথী। চলো, আমার সঙ্গে চলো। কোথায়? সেইখানে যেখানে আবিদের লাশ পুঁতে রেখেছিলে।
চলো, যাবে? তোমাকে আমি লাশ কাটা শিখিয়ে দেব। আবিদের লাশটা কেটে কুটে অনেক শান্তি পাবে, অথবা তোমার শরীর শান্তির ঘুম হবে। দেখো, না ডাক্তারের কাছে যেতে হবে না। না না না, আমি আবিদকে মারিনি। ও খুনি, ও খুনি। ও ও আমার বাবাকে মেরেছে। তাই ওকে আমি আর আবুল ভাই মিলে মিলে এসো এসো এসো। কি করছো তুমি? আমার এমন লাগছে কেন? কে তুমি? কে? তোমার ছায়াকে আমি গ্রাস করছি। এই দেখো, টেবিলে একটা শরীর আছে, কেটে ফেলো, ভয় নেই। আমি নিজে শিখিয়ে দিচ্ছি। না 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 না, কি এই তো আমি। আমাকে 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 ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে ছাড়বো না, ছাড়বো না। আমি আবিদ, আমি ফরিদ। মানুষ কাটা আমাদের রক্তের নেশা। না, বাঁচাও বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও, প্লিজ ছেড়ে দাও আমাকে। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত হয়ে গেল, অথচ সাথী ও বাড়ি থেকে ফেরেনি। ময়না বাধ্য হয়ে লোকজন সঙ্গে করে ডাক্তারের বাড়ি গেল, কিন্তু কেউ নেই ওখানে। সদর দরজাটা হাট করে খোলা, ভেতরে সব জিনিসপত্রে রাজ্যের ধুলোবালির পরত। কোনো প্রাণীর সাড়া নেই বাড়িতে। আশ্চর্য, সাথী মেয়েটা কোথায় উধাও হলো? এদিকে ময়নার খুব বিপদ হলো। ওর তো বাড়ি ফেরা উচিত, এদিকে এত বড় বাড়ি খালি রেখে সে যেতেও পারছে না। তালা দিয়ে যাবে তারও উপায় নেই, চাবি পাবে কিভাবে? ময়না কি করবে বুঝতে পারছে না। থানায় যাবে, থানায় গেলে যদি কোনো কেলেঙ্কারি হয়, দেখা যাবে থানা থেকে ফিরে দেখবে সাথী ঘরে। তখন না, আজ রাতটা এই বাড়িতে থাকা উচিত। তাছাড়া ময়না কারোর বিপদে কখনো পিছপা হয় না। ফোন করে খালাকে মায়ের কাছে পাঠিয়ে দিল। সব ঘর লক করে চাবি গুছিয়ে নিয়ে রান্নাঘরে শুয়ে পড়ল। যদিও খুব ভয় লাগছে, কিন্তু এছাড়া আর কোনো উপায়ও ছিল না। ময়না একবার চলেই যেতে চেয়েছিল, কিন্তু ময়নার মায়ের বড় অসুখটার সময় সমস্ত খরচাপাতি এই সাথী আপাই দিয়েছিল। যার মনে এত মায়া দয়া, তার বিপদে পালালে উপরওয়ালা মাফ করবেন না। এটা বুঝে ময়না সারা বাড়ির আলো জ্বেলে দিয়ে দোয়া দরুদ পড়ে শুয়ে পড়ল। আর মনে মনে ঠিক করলো সকালে থানায় যাবে। কিন্তু মধ্যরাত্রে ঘন ঘন কলিং বেল বেজে উঠল। ময়না ঘুমের ঘরে দ্রুত দৌড়ে গিয়ে দরজা খুলল। নির্ঘাত সাথী আপাই। ওরে মা, আফাইছে রে। ও আল্লাহ, এত বড় ছায়া কার? ভূত, এটা তো ভূতেরই ছায়া। কি ভূত ভূত করছিস? সামনে থেকে সর, আমি খুব ক্লান্ত। আফা, আপনি এত রাতে কই থেকে আসলেন? সারাদিন আসলেন কই? আমি কত প্যারেশানির মধ্যে আসছিলাম, আবার মোবাইলটাও ঘরে থয়ে গেছেন। এই কি, আপনার মুখে কপালে তো রক্ত কে? একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই বাড়ি ফিরতে দেরি হলো। আফা একটু খারান তো, আপনার শরীরের ছায়াটা তো দূরে কে? আমি আজ থেকে ছায়াহীন মানুষ। আমার মুক্তি, আমার শরীরের মুক্তি, আমার মনের মুক্তি হয়েছে আজ। কি আবল তাবল বকতেছেন? ঘরে চলেন, চলেন, গোসল দিয়ে ঘুমাইবেন। ভয় না? তুই লাশ কাটা দেখছস? কি কর? লাশ কাটা দেখবো কেমনে? বড় বড় ডাক্তাররা লাশ কাটে, লাশ কেটে লেখাপড়া করে। আজ আমি লাশ কাটা শিখেছি। হায় হায়, কই গেছিলেন আপনি? এই না করলেন অ্যাক্সিডেন্ট করছেন, কপালে তো রক্ত লেগে রয়েছে। আচ্ছা, আজ রাতে যদি তোকে কেটে ফেলি, এই যে এইখানে এই ডাইনিং টেবিলে শুয়ে দিই। কি কর?
কি হয়েছে আপনার? কথা বলতে সুবিধার না? আমার ছাড়া দেন, আমার মাইরেন না। আমি বুঝছি আপনি মানুষ না, মানুষের ছায়া শরীরের লগে লাগানি ধরে। আমি মানুষ হই আর না হই, তোকে আজ রাতে কেটে কুটে দেখবো তোর ভিতরে তাজা রক্তের সাথে আর কি কি আছে। ছাড়া দেন, আল্লাহ দোহাই লাগে, আমার ছাড়া দেন। ঘরে আমার বুড়া মা আর কেউ নাই, আপনি তো সবই জানেন। ছাড়া দেন। আপনি বলছেন বাড়ি ফিরে আপনি হঠাৎ ডিপ ফ্রিজটা উঁচু হয়ে দেখে তালাটা খুললেন আর তারপরে এই প্যাকেটগুলো পেলেন, তাই তো? জি, মেয়েটা আমার বাসায় কাজ করত। গতকাল বিকেলে আমি আমার ডাক্তারের কাছে যাই। এই যে প্রেসক্রিপশন। আচ্ছা, আপনার কাউকে সন্দেহ হয়? না, তবে আমি খুব ইনসিকিউর ফিল করছি। যদি আপনারা আমার সিকিউরিটির বিষয়টা একটু দেখতেন, যেহেতু আমি একা থাকি। আচ্ছা, আপনার ডাক্তারের নাম ইশতিয়াক রহমান, তাই তো? উনি তো একজন সাইকিয়াট্রিস্ট। সাইকিয়াট্রিস্ট শুনে ভাববেন না আমি পাগল। আমার হাজবেন্ড বেঁচে থাকতে ওনার সাথে আমাদের সখ্যতা। উনি আমার হাজবেন্ডের বন্ধু। আমি একা একা থাকি। এই ঘুমটুম না হলে বা অন্য কোনো কারণে অস্থির বোধ করলে ওনার কাছে যাই। তেমন কোনো মেজর প্রবলেম না। আমরা আপনার ব্যাপারটা দেখছি। তবে ফরেনসিক রিপোর্ট না আসা পর্যন্ত আপনি কিন্তু কোথাও যেতে পারবেন না। মানে আমাদের অনুমতি লাগবে। জি জি, অবশ্যই। আমি এই বাড়ি ছেড়ে তেমন কোথাও যাই না। ওকে, আসছি তবে। আর হ্যাঁ, মেয়েটার বাড়ির ঠিকানা জানেন? না, তবে ওর এক খালা আছে, আমি তাকে চিনি। স্বাতীর বাসায় ময়নার কাটা ছেঁড়া লাশ পাওয়া গেল। স্বাতী ভাবছে ও নিজেই পুলিশকে ইনফর্ম করেছে। পুলিশ এসে সমস্ত এভিডেন্স নিয়ে গেছে, অথচ অদ্ভুতভাবে খুনির কোনো একটা ক্লু পায়নি। আর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, লাশটা এমন ভাবে কাটা হয়েছে যেন কোনো অভ্যস্ত ডাক্তার জেনে বুঝে কেটেছে। কোনো নন প্রফেশনাল ব্যক্তি যদি খুনটা করত, তবে প্রত্যেকটা ছুরি কাচের ব্যবহার এত নিখুঁত হতো না। স্বাতীর মধ্যে এক ধরনের ভয়ঙ্কর নেশা কাজ করছে। ছায়াময় ফরিদ রোজ রাতে স্বাতীর সামনে এসে দাঁড়ায়, আর অলৌকিক এক শক্তির দাপটে স্বাতীকে দিয়ে জোর করে মানুষের লাশ কাটায়। স্বাতী নিজের সঙ্গে নিজে কথা বলে। স্বাতী আজকাল বুঝতে পারে না ও কি মৃত, ওকে কি অন্য কেউ দেখতে পায়, ওর ছায়াটা এত দূরে কেন, নাকি যা কিছু ঘটছে সব স্বাতীর ডায়েরির পাতায় লেখা ঘটনা। আচ্ছা, পুলিশ ওকে ধরতে পারছে না কেন? স্বাতী মধ্যরাতে ছায়ার পিছু পিছু ওই বাড়িতে চলে যায়। আশ্চর্য, কেউ কি দেখে না? তার মানে ময়নার লাশ নিতে পুলিশ একাই স্বাতীর বাড়িতে এসেছিল। ও যেসব কথা বলেছে সেসব আসলে কল্পনা। তা না হলে আজ রাতের ঘটনাটা এমন হলো কেন? তবে কি স্বাতীর ছায় ফরিদ গ্রাস করে নিয়েছে বলে এমন অদ্ভুত ঘটনা ঘটছে? মধ্যরাতে স্বাতী দেখছে সাদা শার্ট পরা ফরিদ বাড়িতে ঢুকছে। অবশ্য আবিদও হতে পারে। ওরা দুজন দেখতে একই রকম, এমনকি ওদের গলার স্বরও একই রকম। স্বাতীকে ফরিদ দূর থেকে ডাকল। সাথী, এসো। এই যা, এত চিল্লাস কে? বুদ্ধ দেখছস নি? আরে আমার এই লোহার লাঠি আছে না, যা যা যা। এই যে শুনছেন, কুকুরগুলো তাড়ান তো। আরে চুপ কর না কুত্তার দল, এত খেয়াও খেয়াও করস কে? যা যা যা, আমাকে একটু গেটটার ভেতরে পৌঁছে দেবেন? ও খোদা, দূরে এত লম্বা ছায়াকার, এই জন্য তো কুত্তাগুলা ডাকতাছে। হায় হায়, ছায়াটা তো সামনে আইতাছে। কি 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 করি আমি? ভূত ভূত ভূত!
চলছে কুয়াশা, ব্রট ইউ বাই ইগলো আইসক্রিম, এবিসি রেডিও 89.2 FM এর সঙ্গে আছি শারমিন, এবং আমরা সাথীর ডায়েরি শুনছি। আজকের গল্প মেঘনা রহমানের লেখা। যেখানে শেষ করেছি সেটা হচ্ছে নাইট গার্ডের সাথে সাথীর কথা হচ্ছে কুকুরগুলো নিয়ে। কিন্তু তারপর কি হবে জানতে হলে আমাদের ফিরে যেতে হবে আবার সাথীর ডায়েরিতে। আসুন তাহলে শুনবো একদম শেষ পর্ব, যেখানে লুকিয়ে আছে সব রহস্য। চলছে কুয়াশা, ব্রট ইউ বাই ইগলো আইসক্রিম, আর সঙ্গে আছি আমি শারমিন। ফিরছি গল্প শেষ করবার পর। পরদিন নাইট গার্ডের কাটাছেঁড়া লাশ পাওয়া গেল ওই বাগান বিলাস বাড়ির ভেতরে। এই রাস্তার দুই পাশের বাড়িতেই কেউ থাকে না, খা পোড়া বাড়ি। অথচ ডাক্তারের বাড়িতে প্রায় রোজ রাতে ভূতের হাতে খুন হচ্ছে মানুষ। ওই রাস্তার সামনে দিয়ে যাওয়া যায় না, কেমন যেন বোটকা রক্ত পচা গন্ধ আসে। বেআইনি কাজ আর খুন খারাপের কারণ দেখিয়ে প্রশাসন দুটো বাড়ি সিলগালা করে দিল। তারও প্রায় 1 বছর পর ডাক্তারের বাড়ির সিলগালা খুলে দেয়া হলো, কারণ ওই বাড়ির মালিক আবুল হোসেন মিয়া দীর্ঘদিন পর উকিল নোটিশ আর সমস্ত দলিলপত্র নিয়ে ফিরে এসেছে। সে নাকি মালয়েশিয়াতে ছিল, পাসপোর্ট হারিয়ে ফেলেছিল, তাই এতদিন ফিরতে পারেনি। আসো আসো বউ, এই হইল তোমার স্বামীর নিজের বাড়ি। ভালো কইরা দেখো। কি কইছিলাম, এখন বিশ্বাস হইল? সত্যই এই বাড়িটা তোমার? আমার তখনও বিশ্বাস হইতাছে না। আরে কি আশ্চর্য, এই যে দলিল দেখাইলাম না। দলিলের আমি কি বুঝি? দলিল বুঝতে হইব না, খালি দেখো দলিলে তোমার স্বামীর নামটা আছে তো। কইতাছি বাড়ি আমার, তাও সন্দেহ। বাড়ির দরজাটা কিন্তু জপ সুন্দর, ভিতরে থেকে বাইরে সব দেহন যায়। ইমন দরজা আমি এই প্রথম দেখলাম। এই দরজাটা নতুন কইরা আবিদার ফরিদে লাগাইছে। কইছিলাম না আমার ফুপুর সতীনের 2টা জমক ছেলে ছিল, 2জনই ডাক্তারি পড়ছে, কিন্তু 2জনেরই বড় অসুখ আছিল, তাই ইয়াংকালে মইরা গেছে। আর নসিবের জুড়ে কেমনে বাড়িটা আমার হাতে আসছে। অবশ্য আবিদ ভাইয়ের বউয়ের সাহায্যই বাড়িটা পাইছিলাম। ভাবি তোমার হ্যাঁ জামাই বাড়িটা লেখা পড়ে দিল কেন? আরে আমি তারে যে উপকার করছি সেই জন্যই পুরস্কার হিসাবে দিছে। তাছাড়া ভাবির বাপেরও মেলা সয় সম্পত্তি আছিল, বংশীয় মাইয়া, অন্যের অর্থ করিতে লুভ লালসা আসছিল না। তা উপকারটা কি হুনি? আবিদ আর ফরিদ 2জনেরই আজব রোগ আছিল। 2জনই খালি লাশ কাটতে পরে লাশ না কাইতে আর থাকতে পারত না, মাথা দুষ হইয়া গেছিল। আবিদ ভাই একদিন ফরিদ ভাইয়ের লাশও কাটলো, আমি সব দেখছি। এইটারে খুনই বলা যায়, কিন্তু আমি। হায় কি কো, খুন হয়েছিল এই বাড়িতে? তাইলে তো এই বাড়িতে ভালো মতো দোয়া মোছা করতে হইব। আরে চিন্তা কইরো না, ভালো মতো একটা মিলাদ দিয়া দিব, আর স্টাডি রুমটা তালাই দিয়া রাখবো। স্টাডি রুমটা আবার কি? অত শিক্ষিত তোমার না হইলেও চলবো। সারা বাড়ি ধুয়ে মুছে নতুন করে পরিষ্কার করা হলো, এবং আসবাবপত্রগুলো এদিক সেদিক করে সব ঘরের ডিজাইনে পরিবর্তন আনা হলো। মাত্র 1 সপ্তাহ ওরা শান্তিতে ছিল, কিন্তু তারপরেই শুরু হলো নতুন অত্যাচার। অবশ্য দোষটা জহুরার, গ্রামের সাহসী মেয়ে জহুরার একটা হাত মেশিন আছে, ও সেলাই করতে জানে। বালিশের ওয়ার্ড থেকে শুরু করে জামা পায়জামা সবই নিজের হাতে তৈরি করে। অথচ মেশিনের বক্সের কাঁচিটাই সে ফেলে এসেছে বাড়িতে। স্টাডি রুমে সাজানো গোছানো সার্জিক্যাল জিনিসপত্র থেকে একটা কাঁচি তুলে এনে কাপড় কাটল সে। কাপড় কেটে পাশে রেখে মেশিন চালাচ্ছে জহুরা। হঠাৎ যেন একটা লম্বা ছায়া চোখে পড়ল, আটকে উঠল জহুরা। এই কেডা এখানে? আমার জিনিসে হাত দিছিস তুই? কেডা কথা কয়? আল্লাহ গো, আমার ছেড়ে দেন। আল্লাহ, কে আছো? শুনছো? কই গেল? আমারে ভূতে মাইরা ফেলাইলো গো। স্যার শয়তান, ছেড়ে দে আমারে। তোর এই কাছে ছুরি দিয়া
চুল টানতেছে। কোন তুমি? বাঁচাও, বাঁচাও আমাকে। এই জোহরা, জোহরা, কি হয়েছে? কি হয়েছে তোমার? কি এত বড় ছায়া কার? আমারে আগে বাঁচাও, এই ছায়া আমারে জানে বাইরে পালাইবো। ছাড়, ছাড়, ছাড়। হায় হায়, কি হইব এবার? এতদিন পরে বেড়াই বাড়ি ছাড়ে নাই। ঘরে আগুন জ্বালাও, এই ছায়ের মধ্যে আগুন দাও, তাড়াতাড়ি করো, ছায়ের মধ্যে আগুন দাও, আমারে বাঁচাও তুমি। দিতাছি, তুমি ডরাও না, কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না তোমার। অহন শরীরটা কেমন আছে? মাথাটা ব্যথায় শিরা পড়তেছে, ভূতে মানুষের টানাটানি কম কথা। আমি এই বাড়ি থাকুম না, তুমি যদি আজ না থাকতা আমার ভূতে মাইরে তুই তো। আচ্ছা কি করি কত? বাড়িটা বেচা দাও। শব্দ কি এর? শুনতেছো শব্দটা? হায় হায়, টেবিল চেয়ার টানার শব্দ মনে হইতেছে। তোমারে কইছিলাম স্টাডি রুমে তালা দিমু, আর তুমি ওইখানেই গেলা। ও না, আমার দোষ হইল না। তালাটা দিলা না কেন? তালা দাও আর সিল গালা দাও, কোনো কাম হইব না। এই বাড়ির ছায়াভূত ঠিকই থাকবো। ওই দেখো, লম্বা ছায়াটা আটতাছে। কই কই দেখলা তুমি ছায়া? ওই যে কোনায় খাড়ায় রয়েছে। অহন কি করি? ছায়ার মধ্যে আগুন দেই, তাইলে ছায়া বাড়ির থেকে বাইরে হয়ে যাইব। হায় হায়, ঘরে তো আরেকটাও ছায়া দেখা যাইতাছে। ওই যে আরেকটা দেখছো, তিনটা ছায়া। শিগগিরি বাইরে বাইরে লো, এই এত সুন্দর বাড়ি আমার দরকার নাই। দাঁড়াও, বাড়ির দলিলটা লয়া লই। বাইরে কারা? ওই দেখো, দরজার বাইরেও তিনজন মানুষ খাড়াই রয়েছে, সাদা পোশাক পরা। আমার খুব ডর করতেছে, আমরা শেষ। এইটা কেমনে সম্ভব? বাইরে তো আবিদ, ফরিদার সাথী ভাবিরে দেখা যাইতেছে। এরা এরা সব মরা মানুষ না? কি করো মোহন? দরজা খুলল না, আগুন নিয়ে আসো জলদি। ঘরের লম্বা ছায়াগুলো তো একসাথে জ্বললা যাইতেছে। ইয়া মাবুল, রক্ষা করো, জানে বাঁচতে দাও। এই দেখো, আমার শরীর কাটটা রক্ত পড়তেছে। ছায়াভূত আমারেও কাটবো, আমার কি দোষ? আমি তো কিছু জানি না। ঘরে বাইরে সবখানে বিপদ। আবুল আর জোহরা রক্তাক্ত লাশ পাওয়ার পর এবং এই অদ্ভুত খুনের কোনো সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় আবার ওই বাড়িতে সিলগালা করল এবং বছর 5 পর ডক্টর ইশতিয়াকের বিশেষ অনুরোধে একজন তরুণ প্রবাসী বাঙালি এই বাড়িটা নিয়ে এবং ছায়ামানব নিয়ে রিসার্চ করতে এলো, কারণ বাড়িটা নিয়ে ততদিনে অনেক অলৌকিক গল্প তৈরি হয়েছে। মে আই কাম ইন স্যার? ইয়েস ইয়েস, কাম ইন, এসো। তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আপনার মেইলে আমি পুরোটা পড়েছি, মানে আবিদ, ফরিদ আর সাথী সম্পর্কে, কিন্তু পরবর্তীতে যেসব ঘটনা ঘটেছে, মানে তালাবন্ধ বাড়িতে, সেসব নিয়ে আমি একটু কাজ করতে চাই। আমি লস অ্যাঞ্জেলেসে তোমাদের যে কনফারেন্সটাতে অ্যাটেন্ড করেছিলাম, সেখান থেকে আইডিয়াটা আসে। তাছাড়া আমি ব্যক্তিগতভাবে ফরিদ আবিদকে চিনতাম এবং মিসেস আবিদকেও। আবিদ ফরিদ দুজনেই স্কিজোফ্রেনিয়ার পেশেন্ট ছিল, সাথীও, কিন্তু শ্যাডোম্যানের বিষয়টা আমাকে ভীষণভাবে ভাবিয়েছিল। তোমরা যেহেতু ইন্টারেস্টেড, আমার মনে হয় এখানে কাজের সুযোগ পাবে। মূলত আমি এই বিষয়টা নিয়ে বেশি ইন্টারেস্টেড। এই শ্যাডোম্যান বিষয়টা নিয়ে আমি একটা স্টোরি বানাতে চাই।
আচ্ছা স্যার, মিসেস সাথী খুন হবার পেছনে কি আবুল হোসেনের কোনো হাত ছিল? না না, সাথী আত্মহত্যা করেছিল। ও আত্মহত্যা করার আগে পুরো প্ল্যান ডায়েরিতে লিখে গেছে। যদি ওর ধারণা ছিল ফরিদ ওকে মেরে ফেলবে, কারণ আবিদকেও মেরেছিল। একই বাড়িতে 3 জন স্কিজোফ্রেনিয়ার পেশেন্ট থাকলে যা হয় আর কি। আমি দীর্ঘদিন সাথীর চিকিৎসা করেছি। এই ফাইলটা রাখো, এটা তোমাকে অনেক হেল্প করবে। থ্যাংক ইউ স্যার। আর হ্যাঁ, এই ডায়েরিটা, এটা সাথীর। এই ডায়েরিটা পড়লে তুমি পুরো গল্প পেয়ে যাবে। আমি আমার ব্যক্তিগত দায়িত্বের জায়গা থেকে এই ডায়েরিটা কাউকে কিন্তু দেইনি। এই ডায়েরিটা আপনি কোথায় পেলেন? সাথী অসুস্থ অবস্থায় আমাকে এটা দিয়েছিল, তারপর ভুলে গেছে। ভাইজানের পরিচয়? আপনি কেডা? আগে তো দেখি নাই এই তল্লাটে। আমি কিছুদিন এই বাড়িটাতে থাকতে এসেছি। এই বাড়িটা নিয়ে একটা ডকুমেন্টারি বানাবো, তাই। আপনার মাথা ঠিক আছে তো? যদি থাকে তাইলে এখনই ফিরে যান। এটা লাশ কাটা পাগল ডাক্তারের বাড়ি। আজ বাড়িতে ঢুকবেন, কাইলি আপনারে কাইটটা কুইটটা পলি ব্যাগে ভইরা ফ্রিজে রাইখা দিব। কে কাটবে? ডাক্তারের ভূত, এর চমক ভাই আর প্রিয়তমা স্ত্রীর ভূতও লগে থাকবো। ওই ফ্যামিলি সবে পাগল, তাই শিক্ষিত পাগল। ডাক্তার হইছিল, বুঝেন না? ওই বাড়ির ভূতগুলো আপনি দেখেছেন? দেখছি। অন্য ভূতকেরও দেখতে হইলে অনেক সাধনার দরকার হয়, আর এই বাড়ির ভূত মানে ছায়া। ছায়া দেখতে দিন রাইতের দরকার হয় না, আপনি যখন তখন দেখতে পারবেন। ওই যে দেখেন, গিটার ফাঁকা দিয়া 3টা ছায়া দেখা গেল। দেখেন দেখছেন? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে আমাকে সাবধান করার জন্য। কিন্তু তারপরেও এই বাড়িতে আমাকে কিছুদিন থাকতেই হবে। আপনারা আর একটা গোপন কথা কই। ওই যে ডাক্তারের বাড়ির উল্টো দিকে 2য় তলা সাদা বাড়িটা দেখতেছেন, ওইটা ডাক্তারের বউয়ের বাড়ি। ওই বাড়ির বারান্দায় রাত 3টার সময় একটা মায়া মানুষের ছায়া দাঁড়ায় থাকে। আর এই বাড়িতে একটা বেডা মানুষের ছায়া ঢুকে প্রত্যেকদিন রাইতে। আর যেদিন সকালে ছায়াভূতেরা লাশ কাটে, পরদিন সকালে একটা ডায়েরি ছিঁড়া পাতা গেটের বাইরে পড়ে থাকে। কেউ ডরায়া ছিঁড়া পাতা হাতে নেয় না। স্ট্রেঞ্জ, এমন অদ্ভুত গল্প আমি এর আগে কোনোদিন শুনিনি। আচ্ছা, তারপর ছেঁড়া পাতাটার কি হয়? আমি হাতে নিয়ে দেখতে চাই সে ডায়েরি পাতা। যে হাতে নিব তারই মরণ। আপনি বাড়িতে যান, এই বাড়িতে ঢুইয়েন না, ভালোর জন্য কইলাম। ঠিক আছে, আমি এই বাড়িতে থাকবো না, যদি আপনি আমার সাথে এই বাড়িতে এখন ঢোকেন। পুরো বাড়িটা দেখে চলে আসবো। ধুর, এতগুলো কথা ব্যয় করাই আমার ভুল হয়েছে। আপনি তো মনে হয় এই বাড়িরই পাগল বংশধর। যান, যাই না শুনে ছায়াবতীর হাতে মরেন গা, আমার কি? আমি মারা গেলে ডায়েরির যে ছেঁড়া পাতাটা পাবেন, সেটা এই যে এই কার্ডের ঠিকানায় পৌঁছে দিয়েন, পারবেন তো? আমারে কি পাগলা কুত্তাই কামড়াইছে? আমি আপনার জন্য এই কাজ করব? যান ভাই, আমার কাম আছে। না, আপনি তো পরোপকারী, তাই বলছিলাম আর কি। ওকে, থ্যাংক ইউ ভাই, মেনি মেনি থ্যাঙ্কস। হায় রে শিক্ষিত পাগল, আমারে কয় থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাংক ইউ। শালা যা, ভূতের স্যারে ইংরেজি ক। ভূত তো শিক্ষিতই, ইংরেজি ভালোই জমবো। বেহুদা আমার সময় নষ্ট। যা। সত্যি সত্যি আফজালের মৃত্যু হলো এবং একটা ছেঁড়া ডায়েরির পাতা অজস্র বাগান বিলাস ফুলের গেটটার বাইরে পড়েও ছিল। কেউ ভয়ে সে পাতা হাতে তোলেনি, এমনকি পুলিশও না। জগতের গতানুগতিক নিয়মের সঙ্গে কত অগতানুগতিক দৃশ্যপটগুলো নীরবে নিভৃতে এভাবেই ঘটে চলেছে। আমরা কেউ কেউ তার মূল রহস্য ভেদ করতে পারি, আবার কেউ কেউ পারি না। এই পাড়া না পাড়ার ফাঁক ফুকুর দিয়ে লোকচক্ষুর অন্তরালে প্রতিনিয়তই কিন্তু এসব অদৃশ্য ছায়ামানব বা ছায়ামানবীরা বিরাজ করছে। আফজালের মৃত্যুর পর ডক্টর ইশতিয়াক দীর্ঘদিন অসুস্থতার জন্য দেশের বাইরে ছিলেন। তারও কয়েক বছর পর দেশে ফিরে দেখেন ওনার চেম্বারের ড্রয়ারে সাথে সেই পুরনো ডায়েরিটা। আশ্চর্য, এটা এখানে কিভাবে এলো? এই ডায়েরিটা ইশতিয়াক আফজালকে দিয়েছিল। তবে অদ্ভুতভাবে ডক্টর ইশতিয়াক আবিষ্কার করল ডায়েরির পেছন দিকটার অনেকগুলো পাতা ছেঁড়া।
কে ছিড়ল? স্বাতীর ছায়া, নাকি অন্য কোনো অস্তিত্ব সত্যি আছে এই পৃথিবীর বাতাসে, যাকে কেউ ভূত বলে, কেউ আবার আত্মা বলে? ডাক্তারের ভাষা বা বিজ্ঞানের সঙ্গে কি তবে এদের কোনো যোগাযোগ আজও হয়নি, নাকি কোনোদিনই হবে না? কারণ যোগাযোগটা হলে তো রহস্য নামক শব্দটার প্রয়োজন ফুরাবে এই ছেঁড়া ডায়েরির পাতার মতো। চলছে কুয়াশা, ব্রট ইউ বাই গ্লো আইসক্রিম, এবং সঙ্গে আছি শারমিন। শুনছেন এবিসি রেডিও 89.2 FM। শেষ হয়ে গেল স্বাতীর ডায়েরি। লিখেছেন মাকসুদা রহমান মেঘনা, নাট্যাংশ পরিচালনা ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী, এবং সাউন্ডে ছিলেন কার্তিক। আর জানিয়ে দিচ্ছি আজকের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। আবিদ এবং ফরিদের চরিত্রে অভিনয় করেছেন রেহান, সাথীর চরিত্রে প্রিয়ন্তী, আবুলের চরিত্রে মঞ্জু, ময়নার চরিত্রে মেঘনা, ডক্টর ইশতিয়াকের চরিত্রে সাইফ, নাইট গার্ডের চরিত্রে মুনির, পুলিশের চরিত্রে শুদ্ধ, জহুরার চরিত্রে নিতুল, আফজালের চরিত্রে নীরব, পথচারীর চরিত্রে রিফাত। এই ছিল আজকের কুয়াশার গল্পের কলাকুশলীদের দাম। আগামী সপ্তাহে আবারও ফিরে আসছি, আর আপনারা এতক্ষণ শুনছিলেন কুয়াশা, ব্রট ইউ বাই গ্লো আইসক্রিম, আ ওয়ার্ল্ড অফ গ্রেট টেস্ট। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।